আচ্ছা দেখো, আজকের ক্লাসটি হচ্ছে আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল। তো প্রথমে দেখে নেই যে আসলে আমাদের চ্যাপ্টার আউটলাইনটা কি, যে এই চ্যাপ্টারে আসলে কি কি রয়েছে, আমাদের কি কি জানতে হবে। শুরুতে দেখো অনেকগুলো লিখে রাখছি, ওয়েব পেজ, ওয়েব ডিজাইন, ওয়েব পোর্টাল, এগুলো লিখে রাখছি। এগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আসো ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজ জিনিসটা কি? সেটা হচ্ছে আর কিছু না, একটা বইয়ের পৃষ্ঠা। বই কি নিয়ে থাকে? বই হলো অনেকগুলো, অনেক পেজ নিয়ে একটা বই হয়। এই প্রত্যেকটি পেজ হলো এক একটি কি ওয়েব পেজ, মানে হলো ওয়েব সাইটের যে পাতা, সেগুলো হলো আসলে ওয়েব পেজ। এখানে যদি তুমি এইভাবে পরীক্ষায় যদি কোশ্চেন আসে এইভাবে লিখলে তো আর হবে না, বইয়ের ভাষায় লিখতে হবে। পরীক্ষায় যদি আসে ওয়েব পেজ কি, তাহলে লিখতে হবে যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট, মানে জাস্ট একটা ডকুমেন্ট যা ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। অনেক জটিল জিনিস, সংজ্ঞাটা জটিল, কিন্তু আসলে বিষয়টা সহজ। যে আসলে একটা পেজ, দেখো আমি দুইটা ওয়েবসাইট এখানে স্ক্রিনশট রেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুইটা ওয়েবসাইটের স্ক্রিনশট রেখেছি। এখন এই স্ক্রিনশট দেখে আমরা বুঝবো যে আসলে ওয়েব পেজ জিনিসটা রিয়েলি কি, ফিল করার চেষ্টা করব। আচ্ছা দেখো, এটা বাংলাদেশ gov.bd নামের একটা ওয়েবসাইট। তো একটা স্ক্রিনশট রাখছি, এই টোটালটা মিলে আমাদেরকে একটা পেজ ধরাতে, এটা একটা পাতা ধরো, টোটালটা মিলে একটা পাতা, এটা একটা হলো ওয়েব পেজ। আচ্ছা, তারপরে দেখো এই যে জিনিসটা, এখানে আরেকটা স্ক্রিনশট। তো এই জিনিসটা কি? এখানে দেখো আমি যে ব্যবসা বাণিজ্য রয়েছে না আমাদের, এই ব্যবসা বাণিজ্যের অধীনে একটা পেজ রয়েছে, সেই পেজটার নাম হলো নতুন উদ্যোক্তা। মানে ব্যবসা বাণিজ্য একটা সেকশন রয়েছে, মেনু বার। সেই মেনু বারে আমি যদি কার্সর নিয়ে যাই, তাহলে আমাদের এরকম একটা ড্রপ ডাউন বাটন আছে, মেনু বার। তো এখানে নতুন উদ্যোক্তায় যখন আমি প্রেস করি, তখন আমাদের দেখো এই পেজটাতে নিয়ে আসে। আমি যখন নতুন উদ্যোক্তাতে প্রেস করেছিলাম, তখন আমার এই পেজটাতে নিয়ে আসছে। তার মানে এটা একটা পেজ বা পাতা বলা যায়। তো এরকম অসংখ্য পেজ মিলে আসলে আমাদের কি হয় একটু পরে দেখি। তাহলে ওয়েব পেজ তো বুঝলা যে আসলে ওয়েব পেজ কিছু না, তুমি একটা ওয়েবসাইটে যতগুলো পেজ পাবা সবগুলো এক একটা ওয়েব পেজ। ওকে, এখন আসো ভাইয়া ওয়েবসাইট জিনিসটা কি। তো ওয়েবসাইট দেখার চেষ্টা করি। আচ্ছা, ওয়েবসাইট জিনিসটা হলো কি? বলতে গেলে তো আগের মতোই, যে অনেকগুলো ওয়েব পেজ মিলে ওয়েবসাইট গঠন হয়, সেটাকে আমরা বলি ওয়েবসাইট। কিন্তু এর মাঝে অনেক কাহিনী আছে, অনেক কিছু করতে হয়। যে তুমি জাস্ট একটা এরকম বানাইলেই তো সেই ওয়েবসাইটটা আসলে দেখা যাবে না। সেটা দেখার জন্য অনেক কিছু আছে, সেটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এখানে ওয়েবসাইট জিনিসটা কি, বইয়ের ভাষায় লিখে রাখছি যে একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজ। তার মেইন কথা হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হলো ওয়েবসাইট। ডোমেইন কি, সার্ভার কি, এগুলো আমরা একটু পর দেখবো। তার মানে এই যে এখানে যে একটা ওয়েবসাইট স্ক্রিনশট আছে, এটা হলো একটা ওয়েবসাইট। তোমরা যে কোনো ওয়েবসাইট ভিজিট করো, তোমরা যখন রেজাল্টের জন্য education.gov.bd এরকম একটা ওয়েবসাইটে ঢুকো, তারপরে ঢাকা এডুকেশন বোর্ড gov.bd এই ধরনের ওয়েবসাইটে তোমরা ভিজিট করেছো, দেখবা যে এগুলো আসলে এক একটা ওয়েবসাইট। ওকে, এখন আমরা দেখব। আচ্ছা, এখন দেখবো যে ওয়েব পোর্টাল জিনিসটা কি। ওয়েব পোর্টাল বইয়ের ভাষা এখানেও লিখে রাখছি যে ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক কন্টেন্ট সার্ভিস বা সেবার সংগ্রহ। মানে একটা ওয়েবসাইটে কি রয়েছে, বিভিন্ন কন্টেন্ট এবং সেবা সংগ্রহ রয়েছে। তার মানে তুমি এমন একটা ওয়েবসাইটে ঢুকবা
যে ওয়েবসাইটটা আসলে তোমাকে সেবা প্রদান করবে। একটু আগে আমরা যে ওয়েবসাইটটাতে ছিলাম ওই ওয়েবসাইটের একটি অংশ হলো এটা, bangladesh.gov.bd। তো এই ওয়েবসাইটে কি করছে, সব ধরনের তোমাকে একটা সেবা দিছে। যেমন ধরো তুমি এখানে অর্থ বাণিজ্যর জিনিসও পাবা একটা ওয়েবসাইটে, কিন্তু এটাতে কিন্তু অর্থ এবং বাণিজ্যের আলাদা ওয়েবসাইট আছে, কিন্তু সেই জিনিসটা কি তুমি এখানে পেয়ে যাচ্ছ এই সেবাতে। অনলাইন আবেদন করতে পারতেছো এই ওয়েবসাইটের মাধ্যমে, শিক্ষা বিষয়ক জিনিস জানতে পারতেছো, মানে এখানে যতগুলো জিনিস লেখা আছে, ইউটিলিটি বিল দেখো সবকিছু মিলিয়ে সবকিছু জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। তবু অন্যান্য ওয়েবসাইটের জিনিস বা অন্যান্য তথ্যগুলো তুমি যেন একসাথে দেখতে পারো, এই জন্য এই ওয়েবসাইটটা তোমাকে একটা সেবা প্রদান করছে। এই জিনিসটাই হলো ওয়েব পোর্টাল। তো এখানে লিখে রাখছি যে এই যে ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার। দেখো এখানে প্রত্যেকটি এক একটা লিংক, গুরুত্বপূর্ণ লিংকের তথ্যের সমাহার। আমি এক্সাম্পল হিসেবে লিখে রাখি, যেমন bangladesh.gov.bd index.php। আচ্ছা এই পর্যন্ত মনে রাখো যে এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যদি এটা একটা কি ওয়েব পোর্টাল ওয়েবসাইট, কেন? কারণ এখানে বিভিন্ন সেবা রয়েছে, বিভিন্ন তথ্য রয়েছে, তুমি এখান থেকে সেবা পাবা। এই লেখা আছে কি বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থাকা সত্ত্বেও সবকিছুই একটা ওয়েবসাইটের মাধ্যমে দিছে, তার মানে ওয়েবসাইটে তোমাকে সেবা প্রদান করতেছে। আচ্ছা এই জিনিসটা কি আর একটু সহজভাবে বোঝানো যায় না? যেমন ধরো তোমরা daraz.com থেকে পণ্য কেনো, এটা কি একটা ই কমার্স, তো ই কমার্সটা তোমাকে কি সেবা দিচ্ছে না? হ্যাঁ সেবা দিচ্ছে, তো এটা একটা ওয়েব পোর্টালের অংশ বলতে পারো। আচ্ছা তারপরে আমরা দেখি আইপি অ্যাড্রেস জিনিসটা কি। আইপি অ্যাড্রেস যদি আমি বোঝানোর সুবিধাতে বলি, জাস্ট একটা ঠিকানা, তোমার যেমন বাসার ঠিকানা থাকে। যদি বলে আমি ধানমন্ডিতে থাকি, ধানমন্ডির অংশ বলে দেই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবো যে আমি ধানমন্ডির ঠিক কোন রোডের কোন বাসায় আছি, বুঝতে পারবা। তাহলে আইপি অ্যাড্রেসটা জিনিস হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা জিনিসেরই এক একটা ঠিকানা দরকার হয় আমাদের। আচ্ছা আইপি অ্যাড্রেসের ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এমসিকিউতে আসার কথা। তারপরে দেখো ইন্টারনেটের প্রতিটি হোস্ট কি পরে জানবো, এককভাবে চিহ্নিত করার জন্য যে একটি লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস। আচ্ছা আইপি অ্যাড্রেসটা মানে ওই যে আগে যেটা বললাম যে আসলে আইপি অ্যাড্রেস আর কিছু না, একটা ঠিকানা। ইন্টারনেটের যে আমাদের বিভিন্ন ডিভাইস, বিভিন্ন ওয়েবসাইট, প্রত্যেকটি একটা নির্দিষ্ট ঠিকানা আছে। কারণ ঠিকানা না থাকলে তো তুমি গুগলে, সাপোজ ধরো গুগলে কিছু একটা সার্চ দিলা, ধরো এটা গুগল, গুগলে যদি কিছু একটা সার্চ দাও যে এরকম ফর্মে, তো গুগল তোমাকে তথ্য যে দিবে, সে তথ্য কোথা থেকে এনে দিবে? অবশ্যই একটা সার্ভার, এবং সেই সার্ভারে কি রয়েছে, ওই যে তুমি ওয়েবসাইট লিখলা ওই ওয়েবসাইটের ঠিকানা রয়েছে, ওই ঠিকানাটাই হলো আইপি অ্যাড্রেস। আচ্ছা এটা যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, যেমন ধরো তোমরা প্রত্যেকে যারা ওয়াইফাই ইউজ করো তারা দেখবে যে আসলে রাউটার রয়েছে, সেই রাউটারের অধীনে যতগুলো ডিভাইস কানেক্ট করা, সেই ডিভাইসের নির্দিষ্ট এক একটি আইপি অ্যাড্রেস রয়েছে, মানে নির্দিষ্ট ঠিকানা রয়েছে। এটা হলো যে আইপি অ্যাড্রেস। এটা হলো এই ডেস্কটপের আইপি অ্যাড্রেস, এটা ধরো আরেকটা ডিভাইস, এটার আইপি অ্যাড্রেস। তো রাউটারেরও কিন্তু নিজস্ব আইপি অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস আছে। আমি একটু পরে তোমাদের ওয়েবসাইটে দেখাচ্ছি যে আমার রাউটারের যেগুলো ডিভাইস আছে তাদের আইপি অ্যাড্রেস গুলো তোমাকে দেখাবো একটু পরে। তাহলে বুঝতে পারছো আইপি অ্যাড্রেস জিনিসটা আর কিছু না, একটা ইন্টারনেট প্রোটোকল যেটা কি চিহ্নিত করার জন্য, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চিহ্নিত করার জন্য। কারণ দুনিয়াতে তো অনেক ডিভাইস আছে, অনেক ডিভাইস, অনেক ওয়েবসাইট আছে, সবগুলোকে তো একটা নির্দিষ্ট ঠিকানা দিতে হবে। সেই ঠিকানাটাই কি আমাদের আইপি অ্যাড্রেস বলা যায়, যে ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি তাকে চিনতে পারি। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ মনে করেন সার্ভার থেকে যে ওয়াইফাই লাইনগুলো আনা হয় হ্যাঁ ওগুলাতে যেসব রাউটার কানেক্ট করি বা যেসব ডিভাইস কানেক্ট করি অলমোস্ট সবগুলোর আইপি তো সেমই হয়। সো তখন বা চিনে কিভাবে বা করে কিভাবে, সিলেক্ট কি? আচ্ছা এখানে আইপি অ্যাড্রেসের তোমাকে একটু পরে বোঝাচ্ছি যে হ্যাঁ তুমি বলছো যে যেমন রাউটারের ক্ষেত্রে যদি তুমি ঢোকো এই ধরনের আইপি অ্যাড্রেস পাবে 192.168.0.1, এটা ডিফল্ট আকারে দেওয়া থাকে। তো ডিফল্ট আকারে যেহেতু দেওয়া থাকে, তোমার যে ডিভাইস, তোমার যে রাউটার রয়েছে
ওই রাউটারেরই এটা একটা অংশ। এটা অবশ্যই তুমি যখন এই রাউটারটা কানেক্ট করবা তখন তুমি এই ওয়েবসাইট এই রাউটারটা দেখতে পাবা। কিন্তু এই নামের যে এই ঠিকানার যে আরেকটা রাউটার রয়েছে ওই রাউটারের তুমি কাছে তো নাই, ওই রাউটার তোমার ডিভাইসে কানেক্ট নাই। বিষয়টা বুঝতে পারছো যে এই রাউটারে তুমি আছো, ঠিক আছে, যে সবগুলো রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকে এইটা। তো এই জিনিসটা মানে তোমার রাউটার থেকে যখন তুমি এই আইপি অ্যাড্রেসে গুগলে সার্চ দিবা, গুগল লিখবা, তখন তোমার রাউটারের ইন্টারফেসটা চলে আসবে। কিন্তু এই রাউটারে তো আরো হাজার হাজার লোকের আছে, তাহলে তাদেরটা কেন আসে না? কারণ তাদের সাথে তোমার ডিভাইসের কানেক্ট নাই। এটাই তো নেটওয়ার্ক, কানেক্ট থাকা লাগবে। তো এটা এক ধরনের আইপি অ্যাড্রেস। আবার ওয়েবসাইটের যেটা, ওয়েবসাইটের বিষয়টা অন্যরকম। যে ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে একই ওয়েবসাইট তুমিও ভিজিট করতে পারতেছো, আবার তোমার ফ্রেন্ডও ভিজিট করতে পারতেছে, সেম জিনিস দেখতেছো একই ওয়েবসাইটের। তো এই জিনিসের ক্ষেত্রে তোমার আইপি অ্যাড্রেস কি ভিন্ন, কারণ ও যেহেতু আইপি, এটা একটা ওয়েবসাইট, এটা ধরো আরেকটা ওয়েবসাইট, এটা ধরো google.com, বা এটা ধরো ফেসবুক, এটা ধরো ইউটিউব। এটা ফেসবুক, এটা যদি ইউটিউব হয়, প্রত্যেকের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে। তো এই আইপি অ্যাড্রেস তুমি যে বললা যে আইপি অ্যাড্রেস, তো আচ্ছা ফেসবুকের এবং ইউটিউবের আইপি অ্যাড্রেস কিন্তু সেম না। যদি সেম থাকতো তাহলে কিন্তু আলাদা আলাদা ভাবে তুমি ঢুকতে পারতা না। তুমি যখন ফেসবুক লিখে সার্চ দাও গুগলে বা কোন একটা ভাইয়া ব্রাউজারে, হ্যাঁ, তখন দেখো আলাদা আলাদা যখন কোন আমাদের, সাইটে ঢুকবো তখন হ্যাঁ, মানে তোমার সাথে দেখো এই ফেসবুকের জন্য যে ভাইয়া নির্দিষ্ট আইপি বলতেছি অ্যাড্রেস আছে, এটা একটা সার্ভারে রাখা আছে, এবং ওই সার্ভার থেকে তুমিও দেখতে পাচ্ছ এবং তোমার ফ্রেন্ডও দেখতে পাচ্ছে। কিন্তু এই যে তোমার রাউটারের জিনিসটা কি, রাউটারের জিনিসটা হলো ইন্টারনেটের সাথে কানেক্টেড, বলতে সবাই দেখতে পারতেছে না, শুধু তোমার ডিভাইসের সাথে কানেক্ট আছে বলে তুমি দেখতে পারতেছো। আর এই ফেসবুক এবং ইউটিউব সবাই কেন ভিজিট করতে পারতেছে, কারণ এই ফেসবুক এবং ইউটিউবের যে ডাটা, যে তথ্যগুলা, সেটা একটা সার্ভারে যুক্ত আছে, সেই সার্ভার থেকে আমাদের তথ্যগুলা দিচ্ছে। একটু পর আমরা ওটা বিস্তারিত দেখব। আচ্ছা, তোমার কোশ্চেন কি ছিল, নেক্সট কোশ্চেন? ভাইয়া বলতেছিলাম আমরা যখন ফেসবুক ইউটিউবে ঢুকি তখন তো ভাই আমরা ওই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসে ঢুকি না, আমাদের হ্যাঁ, একটু পরে ওইটা দেখাচ্ছি আমরা, একটু পরে তোমাকে দেখাচ্ছি যে কিভাবে কি হয়। আচ্ছা, হ্যাঁ রাউটার এটা কি, এটা তো এর জন্য না ভাইয়া, এই হ্যাঁ, এই যে আইপি অ্যাড্রেসটা বললেন এটা শুধু টিপি লিংকের জন্য, জেননের তো আলাদা, জেনন বা অন্য যেগুলো আছে। হ্যাঁ, বিভিন্ন যেগুলো আপডেট, এগুলো আপডেট এক একটা এক এক ভাবে ব্যবহার করে। বেশিরভাগ মোস্ট গুলো তোমার এই যে 192, 168, 01, এখন এই জিনিসগুলোর মানে আছে, এই আমি জিনিসগুলোর দেখছি মানে, শুধু টিপি লিংকের এটা। না টিপি লিঙ্ক, টেন্ডা, টেন্ডা বলো, টিপি লিঙ্ক বলো, এইটাই টেন্ডা, টিপি লিঙ্ক, তারপরে আসুস, ডি লিঙ্ক, এগুলা যতগুলা রাউটার আছে সবগুলাই মোটামুটি এই যে এই একটা আইপি অ্যাড্রেস। কিন্তু তোমার তাহলে তো ইজিলি যে কোনো রাউটার হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে সব ইয়া করা যায়। হ্যাঁ, যে কোনো ইজিলি হ্যাক করা যায়, এটা খুব ইজি জিনিস। কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার হলো যে এই যে একটা ওয়েবসাইট, এই যে এটা তো একটা ওয়েবসাইটের ঠিকানা। তো এই ওয়েবসাইটে যখন তুমি প্রবেশ করবা তখন তোমাকে একটা দুইটা দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো অনেকে আছে বা বোকা, সবগুলা তো সেম। হ্যাঁ অনেকে আছে বোকা, অ্যাডমিন অ্যাডমিন ডিফল্ট হিসেবে যেটা দেওয়া থাকে অ্যাডমিন অ্যাডমিন, এটাই দিয়ে দেয়। কিন্তু যারা একটু চালাক তারা এই অ্যাডমিন অ্যাডমিন চেঞ্জ করে দেয়। যেমন আমার ক্ষেত্রে আমি মনে করো অ্যাডমিন হ্যাঁ অ্যাডমিন রাখি না। কজন চেঞ্জ করে হাতে গোনা 10, মানে যারা 100 জানে জনের মধ্যে তারা 2 জন চেঞ্জ চেঞ্জ করে করে। দেয়। হ্যাঁ, যারা জানে তারা চেঞ্জ করে দেয়। ভাই কি করে ওটা একটু বলেন। আরে হ্যাঁ, আমিও একটা করবো। রাউটারের তোমার আইপি রাউটারে অ্যাড্রেসে অ্যাডমিন প্যানেল রয়েছে, তুমি যখন অ্যাডমিন রাউটারে যখন 192 168 দিয়ে ঢুকবা বা 01, তখন তোমার একটা ইন্টারফেস হবে। একটু পরে দেখাচ্ছি, আসল কাজে আসো। আচ্ছা, আইপি অ্যাড্রেস তো বোঝা গেল যে আসলে আইপি অ্যাড্রেস জিনিসটা কি। তারপরে আসো, একটু পর আমি ওয়েবসাইট দেখাবো, আমার রাউটারের গুলো দেখাবো, তুমি তখন দেখে নিও যে আসলে কিভাবে কি। আচ্ছা, ওকে, আইপি অ্যাড্রেসের সংখ্যা একটু আগে তো দেখালাম যে আইপি অ্যাড্রেস তোমার একটা সংখ্যা ছিল এরকম, এটা রাউটারের 192.168.01 ডট আকারে আলাদা আলাদা করে দিই। তো আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলোতে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ আর একটা হচ্ছে হোস্ট অংশ। মানে সেটা কোন নেটওয়ার্কের অধীনে
এবং সেটা কোন হোস্টের অধীনে এটা তোমাকে আইপি অ্যাড্রেসটা নির্দেশ করে দেয়, কারণ বিভিন্ন ধরনের হোস্ট রয়েছে। তো কোন হোস্টের হোস্ট অধীনে, কি বোঝায়? হ্যাঁ একটু পরে আসতেছি, যে কোন হোস্টের অধীনে এবং কোন নেটওয়ার্কের অধীনে এই জিনিসগুলো আমরা দেখব। সাপোজ ধরো এটা ডট, এই ধরো 4টা বাক্স আছে, 4টা বাক্সের মধ্যে আমাদের এরকম আছে ডট দিয়ে আলাদা আলাদা করা আছে। তো এটা আমাদের একটা আইপি অ্যাড্রেস। প্রথম 4টা দেখো, প্রথম 4টা সরি প্রথম যে 2টা ঘর, সেই 2টা ঘর আমাদের নেটওয়ার্ক অংশ, এবং বাকি যে 2টা ঘর, সেই 2টা ঘর আমাদের কি হোস্ট অংশ। এখন আইপি অ্যাড্রেস দুই প্রকার, একটা হচ্ছে IPv4 মানে হলো ভার্সন 4, আর একটা হচ্ছে IPv6 ভার্সন 6। তো দুইটা ভার্সনের আমাদের আইপি অ্যাড্রেস রয়েছে। বেশিরভাগ তুমি দেখবা যে IPv4, বেশিরভাগই আইপি অ্যাড্রেস এই যে 4টা এরকম 4টা বক্স থাকবে এবং 32 বিটের। বেশিরভাগ আইপি অ্যাড্রেস আমাদের হলো 32 বিটের। কেন 32 বিট? এই দেখো, এই 1 2 3 4 প্রত্যেকটাতে 8 বিট করে থাকে, এই কারণে 4 8 32, প্রত্যেকটাতে 8 বিট করে থাকে, এই কারণে আমাদের 32 বিট। তার মানে এই যে প্রত্যেকটা বক্স আছে না আমাদের, এই বক্সে তুমি সর্বোচ্চ বাইনারি সংখ্যা 8 বিট করে নিতে পারবা। তার মানে 192 যে আমরা লিখছি, এটা কি আমাদের বোঝানোর সুবিধার্থে লিখছি দশমিক সংখ্যায় লিখছি, ডেসিমাল। তার মানে আমাদের যে আইপি অ্যাড্রেস সেটা আমরা IPv4 যেটা, সেটা হলো 32 বিট। প্রথম অংশ হলো নেটওয়ার্ক, সেকেন্ড অংশ হলো হোস্ট। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটি যে বক্স রয়েছে প্রত্যেকটি 8 বিট করে। তার মানে 8 বিটের অংশ, যে ধরো একটা আইপি অ্যাড্রেস হলো 172.16.122.204। তো এই আইপি অ্যাড্রেসটা আসলে ডেসিমালে লেখা আছে, কিন্তু আসলে কম্পিউটার তো ডেসিমাল জিনিস বোঝে না। তোমার সুবিধার্থে ডেসিমালটা বোঝায় যে তুমি যেন এটা দিয়ে সহজে সার্চ করতে পারো, কিন্তু কম্পিউটার বুঝে আসলে এই যে নিচের বাইনারি অংশগুলা। 172 এর 8 বিটের বাইনারি, 16 এর 8 বিটের বাইনারি, এগুলো প্রত্যেকটার 8 বিটের বাইনারি। এখানে লিখছি যে এগুলো 8 বিট করে, 8 বিট করে লিখে যে এই প্রত্যেকটার বাইনারি থেকে ডেসিমালে এসে এই যে আমাদের ফাইনাল এই জিনিসটা হয়েছে, এটা হচ্ছে আমাদের IPv4 মানে ভার্সন 4 এর। এটা এমসিকিউ তে আসবে, ভার্সন 4 কত 32 বিটের। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে আইপি অ্যাড্রেস তো একটু আগে বললাম যে আইপি অ্যাড্রেস মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভার্সন 4 আর একটা হচ্ছে ভার্সন 6। ভার্সন 4, ভার্সন 6 কেন আবিষ্কার হলো? কারণ তুমি দেখো, তুমি যখন আইপি অ্যাড্রেস ভার্সন 4 এ বিন্যাস তো পড়ছো, এরকম যদি 4টা বাক্স থাকে, বিন্যাস পড়ছো না? বিন্যাসে তো জানো 4টা বক্স যদি থাকে, প্রত্যেকটাই দেখো, প্রত্যেকটাই তো তুমি নির্দিষ্ট সংখ্যক নিতে পারবা। মানে কয়টা করে নিতে পারবা? 12টা করে, সরি এখানে 8টা করে থাকবে আমাদের, 8টা করে নিতে পারবা। যেমন ধরো 100 আমাদের, আচ্ছা আগের জিনিস না এখানেই রয়েছে দেখো, IPv4 এ আমাদের সর্বোচ্চ 2 to the power 32 এতগুলা কানেকশন সম্ভব। এরপরে যখন এক্সিস্ট হয়ে যায় তখন এই যে IPv6 ভার্সন 6 নামছে। এটা হলো 128 বিটের, 128 বিট। তার মানে 128 বিটে কতগুলা কম্বিনেশন সম্ভব তুমি চিন্তা করতে পারবা? আচ্ছা দেখো, একটি IPv4 অ্যাড্রেস দেওয়া আছে 172.16.254.1। এর প্রথম 4টি অংশ হলো আমাদের নেটওয়ার্ক, পরের 4টি অংশ হলো হোস্ট। এগুলো বাইনারি আকারে আমাদের থাকে, যে বাইনারি গুলো এখানে তোমাদের দেখাই দিছে। এবং কিভাবে আমাদের 32 বিট হয়, এই যে 4 8 32, কারণ 4টা বক্স, প্রত্যেক বক্সে 8 বিট করে থাকতে পারে, 4 8 32। তার মানে IPv4 এই অ্যাড্রেসটা তোমরা বুঝতে পারলা। এখন IPv6 জিনিসটা কি, একটু পর আমি যখন ওয়েবসাইটে ভাইয়া যাব তখন তোমরা ক্লিয়ার হবা বিষয়গুলা। ভাইয়া 2 to the power 32 দিয়ে কি বুঝাইছে? ডিভাইস কয়টা কানেক্ট করতে পারবে এগুলা? হ্যাঁ, আপনি লিখলেন না ভার্সন 4 এর জন্য 2 to the power 32, এটা দিয়ে ভাই কি বোঝায়? ডিভাইস কয়টা কানেক্ট করতে পারবে এগুলা নাকি না অন্য ঠিকানা ইয়ে? কত সংখ্যক তুমি আইপি অ্যাড্রেস বানাইতে পারো, কারণ এক আইপি অ্যাড্রেস তো একটার জন্য ইউনিক জিনিস না। যেমন ধরো এই যে এখানে লিখে রাখছি কি, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। IPv4 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন, বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত এটা। প্রতিটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট 4টি অংশ থাকে, তোমরা একটু আগে দেখছো যে 4টি অংশ থাকে।
এবং প্রতিটি অংশে 8 বিট থাকে। এরকম 4টি বক্স থাকে, প্রত্যেক বক্সে 8 বিট করে থাকে বাইনারি। অর্থাৎ মোট 32 বিট প্রয়োজন হয় আমাদের IPv4 এ, মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আচ্ছা, প্রতিটি অংশে ডেসিমাল সংখ্যা 0 থেকে এত এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হয়। তার মানে 255 এর বেশি যখন চলে যাবে, 255 এটার বেশি যখন চলে যাবে, তখন তুমি আর IPv4 এ কানেকশন দিতে পারবা না। তোমাকে তখন এই যে IPv6 এ চলে যেতে হবে, কারণ 255 এর বাইনারি সর্বোচ্চ সংখ্যক 8 বিট হয়। যখন 256 চলে যায়, তখন তুমি এই 8 বিটে 256 কে লিখতে পারবা না, তখন তোমার বেশি বিট চলে আসবে, তখন এই যে এখানে চলে যেতে হবে। এখানে লিখে রাখছি 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হতে পারে। এই দেখো, এরকম একটা উদাহরণ দিয়ে দিছে। তো IPv4 এ মোট 232 বা এত সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়। এখানে 232 না, 2 টু দি পাওয়ার 32 লিখছে, বুঝছো? 232 না, একটু আগে যে বললাম না 2 টু দি পাওয়ার 32, তার মানে IPv4 হলো 32 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 32 সংখ্যক। মানে এই যে দেখো, এখানে হিসাব করো কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সহস্র, মানে অনেক। এই হিসাব করতে পারো, এতগুলা অ্যাড্রেস আমাদের পাওয়া বানানো সম্ভব, এবং একটার সাথে আরেকটার মিল নাই, ইউনিক। যখন এটা ক্রস করে গেছে সারা বিশ্বে, পৃথিবীতে এখন এত এত আইপি অ্যাড্রেস দিতে হচ্ছে, এটা ক্রস করে চলে গেছে, এখন অনেক কিছুই IPv4 এ চলে আসছে, ভার্সন 6। আচ্ছা, তারপর এগুলো যা লেখা আছে তোমরা একটু পড়ে নিবা, যে এখান থেকে এমসিকিউ আসবে। তারপর IPv6 দ্বারা ধরো 2 টু দি পাওয়ার 128 128টি, অর্থাৎ এত সংখ্যক অ্যাড্রেস তৈরি করা যেতে পারে। আর আচ্ছা IPv ভাইয়া, এই অ্যাড্রেস গুলো কি রাউটার থেকে বানাবো নাকি সার্ভার থেকে? হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করব সামনে, যে অ্যাড্রেস গুলো কিভাবে কি করবা, কারণ মন চাইলে তো তুমি একটা অ্যাড্রেস বানাইতে পারবে না। আচ্ছা, দেখো, এই জিনিসগুলো আমরা দ্রুত শেষ করব, কারণ আমাদের মেইন জিনিস তো HTML। এগুলা তোমরা জাস্ট এই বোঝার ট্রাই আগের করো। পৃষ্ঠাটা আরেকবার একটু দেখাবেন। আগের পৃষ্ঠাটা আগের জিনিসটা কি, এই যে আমি স্লাইড দিয়ে দিব, এটা পড়ে নিবা তোমরা। আচ্ছা, এই অংশে আসো। এখানে কি ক্লাস অনুযায়ী আইপি অ্যাড্রেসকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, তোমরা পড়ে নিবা, যে বইয়ে আছে, এগুলো এমসিকিউ আসবে। বইয়ে সর্বোচ্চ তোমাদের সি পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এই দুইটা রয়েছে। তো এটা হলো ক্লাস এ, এটা হলো ক্লাস বি, এটা হলো ক্লাস সি। আমরা যেগুলো ইউজ করি মোস্ট বেশিরভাগই হলো কি ক্লাস বি। আমরা যতগুলো ইউজ করি, যা দেখি চোখের সামনে, সেগুলো ক্লাস বি এর অন্তর্ভুক্ত। তো এক এক ক্লাসের এক এক কাজ, কোনোটা গবেষণা করে, কোনোটা বৈজ্ঞানিক কাজ করে। তো বিভিন্ন জনের জন্য ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস গুলো ভাগ করা থাকে। আচ্ছা, এগুলো তোমরা জেনে নাও, যে যেটা ক্লাস এর আইপি অ্যাড্রেস, সেটা ধরো প্রথম 8 বিট নেটওয়ার্ক, বাকি হলো হোস্ট। এই মানে কি, একটু আগে জিজ্ঞেস করছিলা না যে হোস্ট মানে কি? হোস্ট মানে হলো, তুমি ধরো একটা ওয়েবসাইট বানাইলা, ওয়েবসাইট বানানোর ফলে কি অনেকগুলো জিনিস চলে আসছে, অনেকগুলো ডকুমেন্ট, কন্টেন্ট চলে আসছে। এখন তুমি একটা ধরো বাড়ি করবা, বাড়ি করার জন্য তো তোমার অবশ্যই একটা জায়গা লাগবে। তো জায়গা কিনতে হবে কিনা? অবশ্যই জায়গা কিনতে হবে। তো এই হোস্ট হলো একটা জায়গা, তোমার ওয়েবসাইটের যে যাবতীয় ডকুমেন্ট তুমি একটা জায়গায় রাখবা, সেই জায়গাটা হলো হোস্ট। দেখো, ক্লাস এ কারা ইউজ করে? যাদের হোস্ট বেশি প্রয়োজন। তুমি ধরো অনেক বেশি জায়গায় বাড়ি করবা, বা তোমার ওয়েবসাইটটা অনেক বড়, তখন তুমি কি করবা? হোস্ট বেশি নিবা, নেটওয়ার্কটা কম নিলা। আচ্ছা, সেকেন্ড ক্লাস হলো বি ক্লাস। বি ভাইয়া ক্লাসটা, বুঝি নাই, একটু আরেকবার বুঝান। হ্যাঁ, ধরো ওয়েবসাইটটা অনেক বড়, অনেক বড় একটা বাণিজ্যিক ওয়েবসাইট, বিশাল। ধরো ওয়েবসাইটের অনেক জায়গা লাগবে, কারণ ওয়েবসাইট তো ছোট বড় হয়, কারণ ওয়েবসাইটে কন্টেন্ট বেশি থাকে আবার কম থাকে। যেগুলো ওয়েবসাইটে অনেক কন্টেন্ট থাকে, অনেকগুলা পেজ থাকে, অনেকগুলা পেজ মিলে, ধরো মোটা বই চিকন বই আছে কিনা, একটা বই মোটা থাকে আর একটা বই চিকন থাকে। যেগুলো বেশি মোটা, মানে ওয়েবসাইটটা ভারী, তাদের জায়গা বেশি লাগে, এই কারণে তারা কি করে? হোস্টটা বেশি নেয়, নেটওয়ার্কটা কম নেয়। আবার বি ক্লাস যাদের, মানে ক্লাস বি যারা, তারা কি করে? তাদের হোস্ট এবং নেটওয়ার্ক সেম নেয়, তারা মিডল ক্লাস। আচ্ছা, আর যারা ধরো সি ক্লাস, তাদের ধরো ছোটখাটো একটা ওয়েবসাইট, তারা মোটামুটি নেটওয়ার্কটাই চায় বেশি, নেটওয়ার্কটা তারা বেশি রাখে এবং হোস্টটা তারা কমায় নেয়। এটা যে বেসিক জিনিস বুঝে রাখো, যে হোস্ট বেশি তার মানে জায়গা বেশি, হোস্ট কম তার মানে জায়গা কম। হোস্ট জিনিস জাস্ট আর কিছু না, একটা জায়গা। যেমন
সারা বিশ্বের সবগুলো ওয়েবসাইট সবগুলো ডেটা একটা সার্ভারে আছে। তো সার্ভার জিনিসটা কি আমি একটু পরে দেখাচ্ছি যে ফিজিক্যালি সার্ভার জিনিসটা আসলে কি বোঝায়। ভাই তাহলে ডিআরই কি? হুম আচ্ছা, ডিআরইও আমাদের এই যে এই ধরনের রয়েছে, এই ধরনের ক্লাস। তো ডি ক্লাসটা সম্ভবত বৈজ্ঞানিক গবেষণাগারের জন্য ওই ধরনের, মানে গবেষণা করে এই ধরনের একটা আইপি অ্যাড্রেস নেয়। আর ইটাও গবেষণাই, দুইটা আর কি গবেষণা, একটা হলো বৈজ্ঞানিক আর একটা হচ্ছে কি আমার এখন মনে নাই যে আসলে ভাই এগুলো তো বইয়ে দেখতেছি না কিছু। বইয়ে আছে, বইয়ে ক্লাস সি পর্যন্ত আলোচনা করা আছে। আচ্ছা, এই জিনিসগুলো আচ্ছা এত হামারি ভাইয়া, কিছু না, এই জিনিসগুলো জাস্ট বুঝে নাও। হ্যাঁ বলো। ভাইয়া নেটওয়ার্কের কাজটা কি এখানে? হ্যাঁ, নেটওয়ার্কের কাজটা কি, এখন তুমি একটা ওয়েবসাইট বানায় রাখলা, তো ওয়েবসাইট বানায় রাখলে সেটা যদি নেটওয়ার্কের সাথে কানেক্ট না থাকে সেটা তো শুধু তোমার পিসিতেই তুমি দেখতে পারবা। আমি একটু পরে দেখাচ্ছি, আমি একটা তোমার ওয়েবসাইট বানাইছিলাম, ওয়েবসাইট নাকি একটা ফর্ম। তো ওই ফর্মটা শুধু আমিই দেখতে পারি, আর কেউ দেখতে পারে না, কারণ সেটা নেটওয়ার্কের সাথে কানেকশন নাই। নেটওয়ার্ক জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো, আমরা তো আইপি অ্যাড্রেস সম্পর্কে জানলাম, এগুলো সম্পর্কে একটু তথ্য জেনে নাও যে জাস্ট জিনিসগুলো কি এমসিকিউ তে আসবে। কিন্তু মেইন কাহিনী তো এই যে এই জায়গায় এইচটিএমএল এ, এগুলা জাস্ট একটু জেনে নাও। আমি ভাবছিলাম তো এগুলো পড়াবো না, তবুও দেখাই দিচ্ছি বিষয়গুলো। আচ্ছা, ওকে, এখন ভাইয়া আসো ভাই। বেসিক জানা ভালো। ওকে, এখন আসো ভাই, ডোমেইন জিনিসটা কি? আচ্ছা, ডোমেইন মানে কি? ডোমেইন নেম, ডোমেইন নেম মানে জাস্ট একটা নাম। যেমন ভাই একটু আগে দেখো আমরা আইপি অ্যাড্রেস পড়লাম না? আইপি অ্যাড্রেস তো পড়লাম। দেখো আইপি অ্যাড্রেস মনে রাখা কিন্তু সবার পক্ষে সম্ভব না, আইপি অ্যাড্রেস মনে রাখা একটু কঠিন জিনিস। তুমি যখন ফেসবুকে সার্চ দাও, ফেসবুকের আসলে আইপি অ্যাড্রেসটা হলো এই যে এটা, এই যে এটা হলো ফেসবুকের আইপি অ্যাড্রেস, কিন্তু আমরা কি এটা দিয়ে সার্চ দেই? অবশ্যই এটা দিয়ে সার্চ দেই না, আমরা কি লিখে সার্চ দেই? facebook.com। এখন যে ভাই এই যে ফেসবুক আইপি অ্যাড্রেসের এই যে সংখ্যা, এই সংখ্যার পরিবর্তে যে তুমি ফেসবুক নামটা লিখলা, এটাই হলো ডোমেইন নেম। তার মানে ডোমেইন কেন আবিষ্কার হয়েছে? কারণ এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস আমাদের পক্ষে আসলে মনে রাখা সম্ভব না। তুমি কয়টার আইপি অ্যাড্রেস মনে রাখবা? ফেসবুকের রাখবা, গুগলের রাখবা, ইউটিউবের রাখবা, ইনস্টাগ্রামের রাখবা, টিকটকের রাখবা, কোনটার রাখবা? এই জন্য কি করে তারা আইপি অ্যাড্রেস তো অবশ্যই থাকবে, আইপি অ্যাড্রেস তো অবশ্যই থাকবে, কিন্তু সেই আইপি অ্যাড্রেসকে তারা নামে কনভার্ট করে, সেই নামে রূপান্তর করাই হচ্ছে ডোমেইন নেম। তবে এটা মাংনা মাংনা না, এটা অবশ্যই তোমাকে কিনতে হবে। তুমি যদি একটু পরে আমি সাইডে যাব তোমাদের সবকিছু দেখাবো, তোমরা জাস্ট একটু মাথায় নাও জিনিসগুলা কি। তো বইয়ের ভাষায় কিছু লিখে রাখছি যে ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্ত করার জন্য যে অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে আমাদের অদ্বিতীয়, মানে একটা থাকবে একটাই, পৃথিবীতে একটা আইপি অ্যাড্রেস একটাই, সেকেন্ড থাকবে না। কেন থাকবে না একটু পরে বুঝাচ্ছি। তারপরে এটা, ডোমেন নেন না, হ্যাঁ ডোমেন নেম হবে না, আপনি তো আইপি অ্যাড্রেস বললেন। হ্যাঁ এটা তো ডোমেইন নেম, ডোমেইন নেমই তো বলছি। এটা হচ্ছে ডোমেইন নেমের সংজ্ঞা, যে ডোমেইন নেম কি, এই জিনিসটা হলো ডোমেইন নেম। আর আইপি অ্যাড্রেস তো জানো যে আইপি অ্যাড্রেসের নামটাই আসলে ডোমেইন, মানে একটা সংখ্যাকে তুমি একটা নামে কনভার্ট করলা, সেটাই তো ডোমেইন নেম। ডোমেইন জাস্ট এটাকে ডোমেইন বলে, কিন্তু নেম দিছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা বুঝো যে ডোমেইন নেম। আচ্ছা, দেখো উদাহরণ স্বরূপ আমরা লিখছিলাম কি ফেসবুকের facebook.com, এটার আসলে আইপি অ্যাড্রেসটা হলো এই যে এটা। তো এটা না লিখে আমরা কি করি? তুমি যদি এটা লিখে সার্চ দাও তুমি ফেসবুক পেয়ে যাবা, কিন্তু এই জিনিসটাই কাকে প্রতিনিধিত্ব করে? ফেসবুককে প্রতিনিধিত্ব করে। তো আমাদের সুবিধার্থে যেন আমরা মনে রাখতে পারি সহজেই, আইপি অ্যাড্রেসটা জানা কঠিন, এই কারণে আমরা ডোমেইন নেমের আবিষ্কার হয়েছে, ডোমেইন নেমটা জানি, ডোমেইন নেমের প্রয়োজন হয়। তারপরে ডোমেইন নেমটা কারা পরিচালনা করে? এই যে ICANN, এটার ফুল মিনিংটা জেনে রাখবা, এমসিকিউ আসবে। আচ্ছা, প্রতিটি ডোমেইন নেমের দুটি অংশ থাকে, একটা হচ্ছে প্রধান অংশ আর একটা হচ্ছে ঐচ্ছিক অংশ। এই জিনিসগুলো আমি একটু টেনে যাচ্ছি কারণ মেইন জিনিস দেখাবো, এগুলো বইয়ে পাবা তোমরা, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে প্রতিটি ডোমেইন নেমের দুটি অংশ থাকে, একটি হচ্ছে প্রধান অংশ এবং আরেকটি হচ্ছে ঐচ্ছিক অংশ। তারপরে এই জিনিসগুলো এই যে এখানে লিখে রাখছি, সেকেন্ড লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন, থার্ড লেভেল ডোমেইন, জিনিসগুলো কি একটু বুঝো আসো। আচ্ছা, তোমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাও, বেশিরভাগ ওয়েবসাইট কি লেখা থাকে? .com, youtube.com, google.com, facebook.com। আচ্ছা এক মিনিট, কম বলতে কি কোম্পানি বুঝায় ওরা? হ্যাঁ কোম্পানি মানে বাণিজ্যিক, ধরো আচ্ছা ভাই, আমি যদি নিজে একটা ওয়েবসাইট বানাই সেটাতে নেটওয়ার্ক অ্যাড করব কিভাবে?
আমি তো বলছি সেটা একটু পর আমরা ওয়েবসাইটে যাবো, ডিটেইলস দেখাবো, এই কারণে এগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি। দাঁড়াও, ওগুলো সবই দেখাবো, একটু ওয়েট করো। ওকে, দেখো একটু ঝামেলা হয়ে গেছিল। আমরা কোথায় যেন ছিলাম? ডোমেন নেমে হতে ছিলাম। আচ্ছা ধরো ডোমেন নেমের যে অংশ থাকে, দেখো মেইন, এই যে আমাদের ডোমেন নেমে 3টি অংশ থাকে। এই 3টি অংশ বইয়ে দেখে নিবা, এগুলা কঠিন লাগবে, আমি সহজ করে জিনিসগুলো দেখাই যে আসলে কি। ওকে, দেখো আমাদের টপ লেভেল ডোমেনের নাম পরীক্ষা এমসিকিউতে আসবে, লিখে রাখো কোনটার কি কাজ। ডট কম, দেখবা যে বেশিরভাগে ডট কম লেখা থাকে, অমুক ডট কম, তমুক ডট কম, ফেসবুক ডট কম, গুগল ডট কম লেখা থাকে। ডট কম মানে হলো বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানে কোম্পানি, সেটা একটা বাণিজ্যিক। আর ডট মিল মানে কি লেখা থাকে? মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত একটা ওয়েবসাইট, এটা ডট মিল। আচ্ছা, ডট গভ, ডট গভ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মানে গভর্নমেন্ট। এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি, দেখবা যে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি। আচ্ছা, এই গভ মানে কি? এখানে তো ডট কম থাকলো না, ডট গভ মানে কি? ডট গভ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা এটা তুমি চাইলে বানাইতে পারবা না, এটা যে কেউ চাইলে এই ডোমেইন কিনতে পারবে না। ডট গভ দিয়ে যে কেউ চাইলে ডোমেইন কিনতে পারবে না, কিন্তু ডট কম দিয়ে যে কেউ চাইলে ডোমেইন কিনতে পারবে। ডট ইডু দিয়ে যে কেউ চাইলে ডোমেইন কিনতে পারবে না। তুমি একটা ওয়েবসাইট বানাবা ডট ইডু, পারবা না, এত সহজ না, টাকা দিলেই হয় না। আচ্ছা দেখো, ডট ইডু মানে এডুকেশন। অনেক ওয়েবসাইট দেখবা যে এডুকেশন ডট ইডু, যেমন তোমাদের কলেজ বা ওয়েবসাইট এগুলো দেখবা যে ডট ইডু লেখা থাকে। ডট নেট মানে ধরো যে ইন্টারনেট প্রোভাইডার, তোমরা যারা ওয়াইফাই ইউজ করো, ব্রডব্যান্ড লাইন যাদের কাছে নাও, তারা হলো আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তাদের যে ওয়েবসাইট গুলা দেখবা ডট নেট লেখা থাকে। আর ডট ওআরজি তার মানে অলাভজনক প্রতিষ্ঠান। বেশিরভাগ দেখবা যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা ওআরজি ইউজ করে, ওরা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ডোমেইন কিনে। আর ডট আইএনটি মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সংস্থা, যেমন ধরো কি বলা যায়, আচ্ছা আমার এখন মনে নেই, আন্তর্জাতিক বিভিন্ন যত সংস্থা আছে সবগুলো এগুলো। ইউনিসেফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিসেফ, এটাই মনে করতে, ইউনিসেফ, ইউনিসেফ মনে হয় ডট আইএনটি, আমি শিওর নাকি। আচ্ছা, তারপর দেখো কান্ট্রি ডোমেইনটা কি? কান্ট্রি ডোমেইনটা তুমি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। কান্ট্রি ডোমেইন মানে এই যে দেখো গভ ডট এর পরে বিডি ইউজ করে, ডট বিডি। তুমি একটা ওয়েবসাইট খুলবা, ধরো তোমার নাম কি, তোমার নাম ধরো গল্প, তুমি একটা ওয়েবসাইট খুলবা গল্প ডট বিডি, এই ধরনের বিডি। আচ্ছা, এইভাবে খুলবা গল্প ডট কম ডট বিডি, এই ধরনের ওয়েবসাইট যদি খুলতে চাও, মানে বিডি মানে তুমি বুঝাইলা যে গল্প তোমার ওয়েবসাইটে বাংলাদেশে অবস্থিত, তো এই ধরনের এব্রিভিয়েশন লেখা আছে, এগুলা বুঝে নিবা। তারপরে সাবডোমেইন নামে আরেকটা কথা আছে। তোমরা যখন গুগলের ম্যাপস ইউজ করবা, গুগলের মেইন ডোমেইন হচ্ছে GWGLE, কিন্তু গুগল আরো সাব, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের ডোমেইন হচ্ছে আইএনটি। আচ্ছা যাই হোক, দেখো সাবডোমেইন জিনিসটা কি? গুগল, দেখো গুগল তো অনেক সার্ভিস প্রোভাইড করে, তুমি নিজেও কল্পনা করতে পারো। তুমি শুধু দেখো যে গুগল ওয়েবসাইট, গুগল অনেক কিছু সার্ভিস প্রোভাইড করে। তো গুগল ম্যাপস, গুগল মেইল, তারপরে এগুলো হলো ওদের কি এক একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট গুলো ওরা সাব ওয়েবসাইট হিসেবে ইউজ করে, সাব ডোমেইন। যেমন ধরো google.com এর ভিতরে রয়েছে কি maps.google.com, তার মানে এই অংশে শুধু ম্যাপ নিয়ে আলোচনা, ম্যাপের ওয়েবসাইট। mail.google.com এটা মেইলের, মানে এটা হলো সাব ডোমেইন। আচ্ছা, তার মানে এখান থেকে এমসিকিউ আসবে জেনেরিক ডোমেইন আর সাব ডোমেইন। ডোমেইন জিনিসটা কি তোমরা বুঝলা যে আসলে। আচ্ছা, তারপরে যে ভাই এটা তো টপ লেভেল ডোমেইনটা দেখলাম, তুমি বলবা যে ভাইয়া এটা তো দেখাইলে টপ লেভেল ডোমেইন, কিন্তু যে ভাই আরেকটা জিনিস যা ছিল এখানে, এই যে আরেকটা জিনিস, এটা মানে কি সেকেন্ড লেভেল ডোমেইন? এটার মানে হচ্ছে নাম, মানে প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করবে এটা। যেমন ধরো ফেসবুক, তারপরে কি থাকে .com। ফেসবুক হলো সেকেন্ড লেভেল ডোমেইন, তার মানে ও একটা নাম নির্দেশ করতেছে, এক যা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম নির্দেশ করতেছে ফেসবুক। আর .com দিয়ে কি বোঝাচ্ছে? এটা একটা বাণিজ্যিক, তার মানে এটা হলো টপ লেভেল ডোমেইন সেকেন্ডটা। আর থার্ড লেভেল ডোমেইন তার মানে এটা ঐচ্ছিক,
ফেসবুক চাইলে ওদের কি BD.com এর পরে .bd ইউজ করতে পারতো, .gov ইউজ করতে পারতো। এগুলো হলো তোমার হলো ঐচ্ছিক, ইচ্ছা করলে দিতে পারে না দিতে পারে, কিন্তু মেইন যে এই জিনিসটা facebook.com এই জিনিসটা দিতেই হবে। তার মানে ফেসবুক, তার মানে তোমরা বুঝো যে সেকেন্ড লেভেল ডোমেইন তোমাকে যখন বলে তোমার নাম, জাস্ট যে নাম প্রতিষ্ঠানের নামটা হলো সেকেন্ড লেভেল ডোমেইন, আর টপ লেভেল ডোমেইন যে .comটা নির্ধারণ করে প্রতিষ্ঠানটা কোন ধরনের, সেটা কি বাণিজ্যিক, সেটা কি শিক্ষা প্রতিষ্ঠান, নাকি সেটা অলাভজনক। ওকে, এখন আসো ভাই ডিএনএস সার্ভার। এতক্ষণ ধরে আমরা আলোচনা করতেছিলাম ডিএনএস সার্ভার জিনিসটা কি। তোমরা এরকম হয় না যে পরীক্ষার রেজাল্ট দিলো তোমরা বলতেছো যে ভাই সার্ভারে বিজি, সার্ভার প্রবলেম। আসলে সার্ভার জিনিসটা কি? এটা খায় না মাথায় দেয় না পরে, কি জিনিস সার্ভার? আচ্ছা, সার্ভার জিনিসটা হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। তুমি যে একটা ডোমেইন কিনলা, সেই ডোমেইনের অধীনে ফেসবুক লিখে যখন সার্চ করো, facebook.com গুগলে সার্চ করলে সে কি করে জানো? ধরো তোমার একটা ল্যাপটপ, এটা জিনিসটা কিভাবে কাজ করে, এটা হলো তোমার ল্যাপটপ, তুমি ডোমেইন নেম লিখে সার্চ করলা, সেই ডোমেইন নেম সার্চ করার পর সেটা একটা সার্ভারে অবস্থিত। সেই ডোমেইন নেমটা আমি আগেই বলছি একটা সার্ভারে সবকিছু থাকে। সার্ভার জিনিসটা কি? সার্ভার হলো কম্পিউটার, বিশাল একটা কম্পিউটার এবং অনেক সফটওয়্যার। এটা এত বড়, এত ধারণ ক্ষমতা যে অনেক সফটওয়্যার, অনেক ওয়েবসাইটের তথ্য এখানে জমা থাকে। তো এই সার্ভারে তোমাদের জায়গা কিনতে হয়, যেখানে একটু জায়গা দাও আমারে, আমি একটা ওয়েবসাইটের জিনিস রাখবো। কেন সার্ভারে কিনতে হয়? কারণ এই তুমি যা কিছু সার্চ দিবা সবকিছু এই সার্ভার তোমাকে প্রোভাইড করবে। ধরো আমি একটা ওয়েবসাইট বানাই, এই সার্ভারে রাখলাম জায়গা কিনে। তো এটা যদি গুগলে তুমি সার্চ দাও, ব্রাউজারে গুগল ক্রোমে, তখন এই গুগল ক্রোমটা কি করবে? এই সার্ভারের কাছে গিয়ে বলবে যে বস আমাকে ওই ফেসবুক আমাকে ডাকছে, বা ফেসবুকের ওয়েব অ্যাড্রেসের লিংকটা দেন, তথ্যটা দেন, আইপি অ্যাড্রেসটা দেন। তখন কি করবে? এই সার্ভারটা, তুমি তো ফেসবুক লিখে সার্চ দিলা, facebook.com লিখে সার্চ দিলা, কিন্তু এই facebook.com এখানে সার্ভারে চলে যাবে, সার্ভারে গিয়ে পাঠাবে, দেখবে যে সার্ভারের আইপি অ্যাড্রেস কোনটা, ফেসবুকের আইপি অ্যাড্রেস। ওই আইপি অ্যাড্রেস থেকে তোমার রিটার্ন আসবে, এই দেখো এই যে আইপি অ্যাড্রেস থেকে রিটার্ন আসতেছে। তার মানে তুমি একটা জিনিস লিখে যা একটা কিওয়ার্ড বা একটা কিছু লিখে সার্চ করলা, সার্চ করার পর তুমি লিখলা যে বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজ কোনটি, এটা লিখে যখন গুগল করলা, তোমাকে তো অনেক কিছু সাজেস্ট করবে, অনেক পেজ আসবে। তো এই পেজের জিনিসগুলো এই সার্ভারে অবস্থিত, এই সার্ভারে জায়গা কিনা তারা রাখছে, তো ওই জায়গা থেকে তোমাকে একটা শো করে। এটাই হচ্ছে আমাদের ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস সার্ভার। তার মানে তুমি একজন ক্লায়েন্ট, আচ্ছা গ্রাহক, ভাইয়া, হ্যাঁ, তুমি এই যে রিকোয়েস্ট করো, তোমার রিকোয়েস্টের পরিবর্তে তোমাকে এই জিনিসটা শো করে ডিএনএস আচ্ছা সার্ভার। এই যে সাজেস্ট করে না, যে একটা সার্চ দিলাম ভালো কলেজ কোনটা, সাজেস্ট করে অনেকগুলো তো পেজ আসে, এখন ওটা মানে কি কোন সিকোয়েন্স অনুযায়ী আসে, মানে হ্যাঁ, এগুলো একটা হলো পেজ মানে সিকোয়েন্সটা কিভাবে থাকে? এসইও জানতে হবে তোমাকে। সার্চ ইঞ্জিন মানে অপটিমাইজেশন ধরেন নামে একটা পেজ ধরেন আছে। নটর ডেমের একটা যখন এটা সার্চ দিলাম নটর ডেমের আসলো, রাজুকের আসলো, এখন এমনও তো হইতে পারতো রাজুকেরটা উপরে আসছে, নটর ডেমেরটা পরে আসছে। এই জিনিসগুলা তোমাদের হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে একটা কথা আছে, একটু পরে আমি দেখাচ্ছি, তোমার সব কোশ্চেনের আনসার আমি দিব। যে এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে গুগলে তুমি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ দাও, যেমন ধরো তুমি ম্যাঙ্গো লিখে সার্চ দিলা, ম্যাঙ্গো লিখে গুগলে সার্চ দিলে গুগলে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আসবে, কিন্তু গুগলের প্রথম পেজে 10টা ওয়েবসাইট থাকে, 10টা ওয়েবসাইট প্রথমে থাকে। কিন্তু কোন 10টা প্রথমে থাকবে এটা কিভাবে নির্ধারণ করে গুগল? গুগলের কিছু অ্যালগোরিদম আছে, গুগলের কিছু এপিআই সিস্টেম আছে, যেগুলোর মাধ্যমে গুগল ওই 10টা ওয়েবসাইটকে প্রথমে আনে। এখন ভাই কিভাবে আনে? কারণ ওই ওয়েবসাইটের অনেক কাজ করা লাগে। তুমি একটা ওয়েবসাইট বানাইলা তাহলেই হবে না, কারণ হাজার হাজার এরকম ওয়েবসাইট আছে। ধরো তুমি ক্যাট ফুড নিয়ে একটা ওয়েবসাইট বানাইতে চাও, ক্যাট ফুড, কিন্তু ভাই ক্যাট ফুড নিয়ে আরো মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে। তো যারা ক্যাট ফুড লিখে সার্চ দিবে, ধরো কারো বিড়ালের জন্য ফুড দরকার, ক্যাট ফুড লিখে গুগলে সার্চ দিল, মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আসবে, কিন্তু প্রথমে আসবে 10টা, কারণ এই 10টা সর্বোচ্চ ভালো লেভেলের ওয়েবসাইট। এখন এটা গুগল কিভাবে বুঝে? গুগল বুঝে তোমার ওয়েবসাইটের তুমি কিভাবে কাজ করছো, কত খরচ করছো, তারপরে কত সুন্দর করে সাজাইছো, কত ভালো কন্টেন্ট, এগুলো গুগল অটোমেটিকলি এপিআই সিস্টেমের মাধ্যমে বুঝে নেয়। এই জিনিসটা হলো এসইও। তো এটা একটা বিশাল জিনিস, একটু এগুলো নিয়ে আমি কাজ করতেছিলাম, এসইও নিয়ে। তো এগুলো তোমরা অ্যাডভান্স লেভেল জিনিস, তোমরা বুঝবা যে আসলে কিভাবে কি হয়। আচ্ছা, তারপরে আমাদের আসো ডোমেইন নেম তো গেল, এখন ওয়েব অ্যাড্রেস জিনিসটা কি? আচ্ছা, আমি দ্রুত আগাচ্ছি, দাঁড়াও, আজকের ক্লাসটা একটু বড় হবে, তোমরা মাইন্ড করো না, কারণ মেইন জিনিস আমি যাইনি, এগুলো তোমাদের আলোচনা করতে করতে সময় চলে যাচ্ছে। আচ্ছা, ওয়েব অ্যাড্রেস জিনিসটা কি?
দেখো ওয়েব অ্যাড্রেস জিনিসটা তুমি যখন ফেসবুকের একটা ধরো তোমার প্রোফাইলে গেলা, তুমি যদি ক্রোম দিয়ে তোমার প্রোফাইলে যাও দেখবা যে উপরে একটা বারের উপরে বিভিন্ন কিছু লেখা আছে http/. তারপর তোমার প্রোফাইল, তারপর তোমার পার্মানেন্ট তোমার আইডি লিংক, তারপর আরো স্ল্যাশ স্ল্যাশ দিয়ে অনেক কিছু। এই পুরো জিনিসটাই হলো একটা ওয়েব অ্যাড্রেস, তার মানে ওয়েব পেজের একটা ঠিকানা, ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল, এটাকে বলা হয় ইউআরএল। বলে না যে আমাকে লিংক দে, আমি ওই সাইটে ঢুকতে পারতেছি না, কলেজে অ্যাডমিশন অ্যাপ্লাই করতে পারতেছি না, লিংকটা দাও। ওই লিংকটাই হচ্ছে ইউআরএল। ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, এটা একটা তোমাদের পরীক্ষায় এই জিনিসটা আসবে খ নাম্বারে। এরকম একটা তোমাদের ওয়েব অ্যাড্রেস দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা ব্যাখ্যা করো। তখন ভাইয়া এইচটিটিপি মানে হচ্ছে একটা প্রোটোকল। এইচটিটিপি মিন্স প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কি? তুমি যে ওয়েবসাইটটা বানাইছো, এই ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে, যে তোমার কি বলে, যে ডকুমেন্ট গুলো আছে, সেই ডকুমেন্ট গুলো কোন ধরনের ডকুমেন্ট? এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে টেক্সট টাইপের একটা। এস হবে না, হ্যাঁ, HTTPS হবে না? ও আচ্ছা, ঠিক আছে এইচটিটিপি। টেক্সটই হবে। এখন দেখো একটা ওয়েবসাইট এইচটিটিপি মানে বোঝায় কি? তোমরা তো সারা জীবন দেখে আসো একটা ওয়েবসাইটের সামনে এইচটিটিপি থাকে, তার মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটার ফুল মিনিং। তার মানে ওই ওয়েবসাইটের ভিতরে কি রয়েছে? টেক্সট রয়েছে, টেক্সট জাতীয় ডকুমেন্ট রয়েছে। আচ্ছা, তারপরে জিনিসটা www, এটা হলো হোস্ট নেম। হোস্ট নেম জিনিসটা বুঝছো? মানে জায়গা যে কিনলা সেটার একটা নাম। আচ্ছা, মানে ওয়ার্ল্ড ওয়েব, ওয়েব, এটার মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ হ্যাঁ, সরি আমি ভুলে গেছিলাম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লিখলাম না, সময় নষ্ট। আচ্ছা যাই হোক, পরের জিনিসটা যে লিখছে ডোমেইন নেম, তুমি যে আমি একটু আগে বললাম যে তুমি যে আইপি অ্যাড্রেসের নামগুলা কিনলা, সেটাই হচ্ছে ডোমেইন নেম। তারপর তুমি কি জিনিসটা কিনছো ওইটাই হলো ডোমেইন নেম। তোমার যে সংখ্যাকে তুমি কিসে কনভার্ট করছো এটাই ডোমেইন নেম। ধরো এটা তো ctech.cuny.edu, তার মানে এই .edu দিয়ে বোঝাচ্ছে এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট। আর বাকি জিনিসটা দিয়ে বোঝাচ্ছে যে নাম, নেম অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম হলো এটা। আর .edu দিয়ে বোঝাচ্ছে এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট। তুমি পরীক্ষা এইভাবে ভেঙে লিখবে। তারপরে স্ল্যাশ দিয়ে যত কিছু লেখা থাকবে স্ল্যাশ, তার মানে ওইটা দেখাচ্ছে তুমি কোথায় আছে, পথ। তোমার এই ওয়েবসাইটটা কোন ফোল্ডারে আছে বা কোন জায়গায় আছে সেই জিনিসটা হলো পথ। একটু পরে আমি দেখাচ্ছি, ওয়েবসাইটে তোমাদের নিয়ে যাব। জাস্ট স্ল্যাশের পরে যা থাকবে সবগুলো হলো, তোমরা যদি পিসিতে দেখো, পিসিতে দেখবা কোন একটা ফোল্ডারে গেলে উপরে লেখা থাকে এরকম স্ল্যাশ স্ল্যাশ, যেমন ডেস্কটপ, তারপরে স্ল্যাশ অমুক ফোল্ডারের নাম, ধরো মাই পিকচার, মাই ফোল্ডার, ওই ফোল্ডারের জেপিজি, ধরো flower.jpg, এটা ঠিকানা। তার মানে একটা জেপিজি মানে একটা তুমি ফ্লাওয়ার, তোমার ফ্লাওয়ারের ছবি আছে তোমার ল্যাপটপে, এই ছবিটা যখন অন করবা সেই ছবিটা কোথায় আছে, মানে ধরো মাই কম্পিউটারে আছে, মাই কম্পিউটার থেকে ধরো একটা ফোল্ডারে আছে, ধরো সি ড্রাইভে আছে, মাই কম্পিউটার থেকে সি ড্রাইভ থেকে একটা ফোল্ডারে আছে, সেই ফোল্ডার থেকে কোথায় কোথায় আছে এগুলা স্ল্যাশ দিয়ে বোঝায়। মানে জাস্ট এক্সাক্ট লোকেশনটা কি। যেমন তুমি ধরো হাতিরঝিল যাবা, হাতিরঝিল কিভাবে যাবা? ধানমন্ডি যাবা, ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর যাবা, মোহাম্মদপুর হয়ে ফার্মগেট যাও, ফার্মগেট হয়ে ওইদিকে কি বলে আরো কাহিনী কইরা কারওয়ান বাজার যাও, হাতিরঝিল যাও। এই যে টোটাল রাস্তাটা, এই টোটাল রাস্তাই হলো কি আমাদের ডিরেক্টরি পথ। তার মানে এই যে এই ওয়েবসাইটের ঠিক কোন অংশে যাচ্ছ, যাওয়ার জন্য যে পথটা সেটা ডিরেক্টরি পথ, পাথ বলা হয়। যেমন কোথায় যাবা, এই যে ডকুমেন্ট, আমি যাব index.html নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি যাব বা সেই ডকুমেন্টে যাব। এই জিনিসটা বুঝো, আমি একটু পরে তোমাদের লাইভে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসো ওয়েব ব্রাউজার। জিনিসগুলো কঠিন কিছু না, কিন্তু এগুলা থিওরি জিনিস, পড়লে একটু পরে দেখাচ্ছি আমি। তারপরে আসো ভাইয়া টাইপস অফ ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের বিভিন্ন টাইপ রয়েছে, এক নজরে দেখে যাই। যে উদাহরণ দিয়ে বোঝানো যায় যে টাইপ দুই ধরনের ওয়েবসাইট থাকে, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি, সেটা নড়াচড় করবে না, তার কোনো পজিশন চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। তুমি এখান থেকে যা দেখতেছো একটা ওয়েবসাইটে, তোমার ফ্রেন্ড সেম জিনিস দেখতেছে। এই ধরনের ওয়েবসাইট হলো স্ট্যাটিক ওয়েবসাইট। আমি একটু পর তোমাদের দেখাবো স্ট্যাটিক ওয়েবসাইট গুলো কোনগুলা। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট হলো ডাইনামিক ওয়েবসাইট, মানে সচল। সেটা একটা ডাটাবেস থাকে, ডাইনামিক ওয়েবসাইটের ডাটাবেস থাকে, সার্ভার থাকে। ডাটাবেস থাকলে তো অবশ্যই
সেই ডেটাবেজের একটা সার্ভার থাকবে, কারণ ডেটাবেজ গুলো সার্ভারে রাখা থাকে। ধরো তুমি তোমার ল্যাপটপ, মাঝখানে ডেটাবেজ থেকে সার্ভার, এই ধরনের একটা কানেকশন, সেটা হলো আমাদের ডাইনামিক ওয়েবসাইট। যদি বলি ডাইনামিক ওয়েবসাইট কি, ফেসবুক একটি ডাইনামিক ওয়েবসাইট, কারণ তুমি তুমি এখন বসে ফেসবুকে যে নিউজ ফিডটা দেখতেছো, আমি সেম জিনিসটা দেখতেছি না, আমার ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। মানে অল টাইম চেঞ্জ হচ্ছে যে জিনিসগুলা, সেটা হলো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML ব্যবহার করা হয়, HTML এন্ড CSS। একটু পরে আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইছি, তোমাদের দেখাবো। তাহলে ভাই যে ডাইনামিক কি করে হ্যাঁ, বানাবো? ডাইনামিক ওয়েবসাইটে PHP লাগে, PHP একটা ল্যাঙ্গুয়েজ, JS লাগে, জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ লাগে, তারপরে পাইথন লাগে, এগুলো ল্যাঙ্গুয়েজ লাগে। এইসব ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাইনামিক ওয়েবসাইট বানানো হয়, বুঝতে পারছো? ফেসবুক বানানো হলো PHP দিয়ে। PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেসবুক বানানো। তারপরে বেশিরভাগই ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট ইউজ করে। তারপর জেসন, এটা জাভা স্ক্রিপ্টের আপডেট ভার্সন। ভাই আপনি তো সবগুলো পারেন না? না, আমি শিখতেছি আর কি। তারপরে প্রোগ্রামিং তো ওটা আলাদা রিলেটেড, ওটা তোমাদের পরে দেখাবো। প্রোগ্রামিং আর ওয়েবসাইট দুইটা ভিন্ন জিনিস। তো এটা বোঝানোর চেষ্টা করলাম যে ফেসবুক হলো ডাইনামিক, তার মানে সবসময় চেঞ্জ হচ্ছে। আর আর ভাই আরেকটা, যে একটা ওয়েবসাইট বানাইলাম, এটাকে সিকিউর কিভাবে করব? হ্যাঁ, সেগুলো হচ্ছে গুগলের, ওগুলো অনেক টাকা পয়সা লেনদেন করতে হয়, গুগলের সার্ভিস নিতে হয়। যেমন রিক্যাপচা নামে একটা জিনিস আছে, রিক্যাপচা জানো? হ্যাঁ হ্যাঁ, এই যে আই অ্যাম নট এ রোবট। হ্যাঁ, আই এম নট এ রোবট, এটা হলো ধরো তোমার একটা ওয়েবসাইটের সিকিউরিটি, গুগলের কাছ থেকে কিনতে হয় এই সার্ভিসটা, ক্যাপচা বলে যেটাকে। তার মানে তোমার ওয়েবসাইটে রোবট যাতে না ঢুকতে পারে, এই কারণে একটা ক্যাপচা দিয়ে দেয়। আচ্ছা, তারপর ওয়েবসাইটের টাইপ জিনিসটা জানা গেল। এখন আসো ভাইয়া, এই স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের ডিফারেন্স কি? ডিফারেন্স তোমরা পড়ে নিবে, আমি এখন আলোচনা করব না। তারপরে ভাইয়া আসো লেআউট। আমরা কিন্তু মেইন জিনিসে যাই না, আমাকে একটু সময় দিবা তোমরা। 8:14 বাজে। আচ্ছা, বেসিক লেআউট অফ এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের বেসিক লেআউটটা কি? দেখো, ওয়েবসাইট তো বিভিন্ন টাইপের হতে পারে না। যেমন ধরো তুমি চাচ্ছ তোমার ওয়েবসাইট তোমার নিজের মতো সাজাবা, তুমি চাচ্ছ মেনু বার এখানে থাকবে, কন্টেন্ট গুলো এখানে থাকবে, তারপরে এখানে অ্যাড থাকবে, তারপরে এখানে তুমি চাচ্ছ তোমার একটা পেজ, বইটা কিভাবে সাজাবা, সেটা হচ্ছে একটা লেআউট। বেসিক লেআউটটা হচ্ছে এটা। হোম পেজ থাকে, তোমরা যে কোনো ওয়েবসাইটে দেখলে দেখবা যে হোম পেজ নামে একটা অপশন থাকে, সেটা হলো হোম পেজ। মূল ধারার পেজ মানে কি, যে অপশন থাকে না হোম পেজের আন্ডারে, যে মেনু বার গুলা আমি দেখাচ্ছি একটু পরে। জাস্ট জানো, মেনু বার গুলা হচ্ছে আমাদের মূল ধারার পেজ, এটা হলো হোম পেজ। হোম পেজের আন্ডারে যেগুলো থাকে মেনু পেজ, এই মেনুর আন্ডারে যা থাকে সেগুলো হলো যে উপধারার পেজ, সাব কন্টেন্ট, সাবসেকশন। ওই সাবসেকশনের মধ্যে আরো কিছু থাকতে পারে, জাস্ট জানো বেসিক জিনিসটা কি। আচ্ছা, এখানে লেআউট, কত ধরনের লেআউট সম্ভব, মানুষ কত ধরনের লেআউট ইউজ করে একটা ওয়েবসাইট বানানোর জন্য, যার যেটা প্রয়োজন সে সেটা ইউজ করে। বৈশিষ্ট্য অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো লিনিয়ার মানে ধর একটা পেজের পর একটা পেজ, প্রথম পেজের পরে দ্বিতীয় পেজ, নেক্সট লেখা থাকে। তুমি যদি কোনো ওয়েবসাইটে বই পড়তে যাও, দেখবা যে বইয়ের একটা পাতা শেষ, এখানে নেক্সট লেখা থাকে। আবার পাতা এটা শেষ, ওয়ান পাতা শেষ, দ্বিতীয় পেজে গেলে নেক্সট লেখা থাকে। এই যে একটার পর একটা মানে লিনিয়ার, সরল রেখার মতো সাজানো, সেটি হচ্ছে আমাদের লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। ট্রি মানে গাছের মতো, গাছ, এই যে আমি কালার ম্যাচিং করছি, এটা হলো গাছের মতো। তার মানে একটা হোম পেজ থাকবে, সেই হোম পেজ থেকে কিছু সাব পেজ থাকবে, সেই সাব পেজ থেকে আবার কিছু সাব পেজ থাকবে। এটা হচ্ছে আমাদের ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু মাস্ট আসবে, গ অথবা ঘ নাম্বারে আসবে। এরকম চিত্র দেওয়া থাকবে, এখানে যে চারটা, এরকম চারটার মতো চিত্র দেওয়া থাকবে, দিয়ে বলবে যে উপরোক্ত লেআউটটা কোন ধরনের ওয়েবসাইট নির্দেশ করে, ব্যাখ্যা করো। তখন ব্যাখ্যা করে দিতে হবে। আচ্ছা, 3 নাম্বার হলো নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক জিনিস এমন একটা ওয়েবসাইট যে হোম পেজের সাথে, তার মানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশন আছে। তুমি ধরো 10 নাম্বার পেজে গেলা, 10 নাম্বার পেজে গেলেও তুমি প্রত্যেকটা পেজ এখানে কানেকশন, এই পেজের সাথে মানে একটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশন আছে। এটাই হলো নেটওয়ার্ক। এটা খুব একটা ইউজ হয় না, নেটওয়ার্কটা ইউজ হয় সবচেয়ে বেশি এই যে এই জিনিসটা। এটা ট্রিটা বেশি ইউজ হয়, আর এই যে হাইব্রিড, বেশিরভাগ এখন হাইব্রিড ইউজ করে। দেখো, হাইব্রিড জিনিসটা কি? কম্বিনেশনাল কাঠামো। এটা মানে একটা হোম পেজ থাকবে, হোম পেজের আন্ডারে যে মেনু বার গুলা থাকবে, সেই মেনু বার গুলার আন্ডারে যে, আচ্ছা, হাইব্রিড মানে হলো
এই তিনটা মিলে, এই তিনটার যে কোনো দুইটা বা তিনটা মিলে অথবা দুইটা মিলে যে কাঠামো সেটা হলো হাইব্রিড। হাইব্রিড জিনিস তো এমনি বোঝা যায়, হাইব্রিড জিনিস। এই তিনটা মিলে, ফেসবুকের মধ্যে হোম থাকে, তারপরে থাকে হ্যাঁ ফেসবুক বলতে পারো একটা প্রোফাইল থাকে, হাইব্রিড। হোম থাকে, হ্যাঁ প্রোফাইল অনেক থাকে, কিছু থাকে না নোটিফিকেশন এটা, থাকে, হ্যাঁ মেসেজ অনেক থাকে। কিছু থাকে, এটা হলো ওয়েবসাইটের বিভিন্ন কাঠামো। হাইব্রিড জিনিসটা হলো এই বাকি তিনটা মিলে, বাকি তিনটার দুইটা হতে পারে, তিনটা হতে পারে, যখন যেটা প্রয়োজন হয়। সাপোজ ধরো তুমি একটা ওয়েবসাইট বানাইলা, ওয়েবসাইটে একটা পিডিএফ দিলা, ওয়েবসাইটে পিডিএফ যদি দাও সেটা অবশ্যই যে এইভাবে দিতে হবে, বা পিডিএফ না দিয়া একটা বই বানাইলা, একটা বইয়ের পেজ লিখলা, একটা পেজের পর একটা পেজ কানেকশন করা, নেক্সট দিলে একটা পেজের পর আরেকটা পেজ আছে। তো তাহলে তুমি একটা হাইব্রিড ওয়েবসাইট, কিন্তু তুমি একটা বই শো করার জন্য তুমি ওয়েবসাইটের মধ্যে এই ওয়েব পেজ বানাইলা, এই ওয়েব পেজটা বানাইলা লিনিয়ার শুধুমাত্র বইয়ের জন্য। তোমার তো শুধু বই থাকবে না, তোমার অনেক কিছু কানেকশন থাকবে। আচ্ছা, তার মানে এই জিনিসটা তো বোঝা শেষ, লেআউট জিনিসটা শেষ, মোটামুটি ওভারঅল সব জিনিস আমাদের জানা শেষ, যে ওয়েবসাইট কি, ওয়েব পেজ জিনিসটা কি, মানে বিভিন্ন পেজ, ওয়েবসাইট, এগুলো আমরা এখন আসো একটা সাইটে চলে যাই, ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাই, তোমাদের এই জিনিসগুলো ফিল করাই। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে কি? ভাই এখানে ইলুমিনাতি সাইন কেন দিছেন? আচ্ছা, আমাদের কি পেজ ওয়েবসাইট দেখা যাচ্ছে? না ভাই, দেখা যায় না। না ভাইয়া। ওকে, দাঁড়াও, আই থিংক এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, দেখো আমরা যে এতক্ষণ বকবক করলাম, আলোচনা করলাম, সেগুলো জিনিসটা কি? এই ধরো এই ওয়েবসাইটে আলোচনা করলাম, শুরুতে চলে আসো, এই যে একটা শুরুতে জিনিস, এই জিনিসগুলা কি? ডোমেইন, কারণ এই নামে তুমি জিনিসটা কিনছো। আর ডোমেইন জিনিসটা কি আমি একটু বুঝাই যারাও। ধরো নেম চিপ নামে একটা জিনিস আছে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইট গুলো ডোমেইন মানে বিভিন্ন সার্ভিস প্রদান করে, এখান থেকে তুমি ডোমেইন কিনতে পারো, হোস্টিং কিনতে পারো। এখন ভাই আমি চিন্তা করলাম যে আমি একটা ওয়েবসাইট কিনবো, প্রথম আলো, PROTHOM, প্রথম ALO.com, প্রথম আলো .com লিখে যখন সার্চ দিবা, দেখাবে কি? দাঁড়াও, দেখাবে যে এটা 2001 সালে রেজিস্টার্ড, তার মানে 2001 সালে যে বাংলাদেশে রেজিস্টার্ড, তার মানে তুমি এটা কিনতে পারবা না। তার মানে দেখছো যে একটা ওয়েবসাইট আসলে কিন্তু। আচ্ছা, আমি আরেকটা জিনিস সার্চ দেই। আচ্ছা, google.com লিখে সার্চ দিলাম, GOGLE.com, google.com আমি কিনতে চাই। এখন দেখো তুমি এই ওয়েবসাইটটাও কিনতে পারবা না, মানে এই নামটাও কিনতে পারবা না, কারণ গুগল 1900 কত সালে যেন রেজিস্টার করে ফেলছে, 1997 সালে গুগল রেজিস্টার করে ফেলছে। তার মানে তুমি যেটা কিনতে পারবা, যেমন আমাদের SCIENC সায়েন্স কেয়ার লাইভ নামে কোনো ওয়েবসাইট নাই। এখন এটা যদি কিনতে চাই কিনতে পারবো, এই যে টিক দেখাচ্ছে, তার মানে তুমি এটা কিনতে পারবা। এগুলোর দাম লেখা আছে যে প্রতি ইয়ারে $8.88 লাগবে, মানে প্রতি বছর নামগুলো আপডেট করতে হয়, কিনতে হয়, প্রতি বছর আমাদের নাম কিনতে হয়। আচ্ছা, তাহলে কি ভাইয়া নামের পাশে টিক চিহ্ন আসবে, ব্লু টিকটা? না না, টিক না, টিক মানে বুঝেছি এটা অ্যাভেলেবেল আছে এই নামটা। তারপরে এখানে অনেকগুলো জিনিস আছে, তুমি .net ইউজ করতে পারো, .ai ইউজ করতে পারো, .academy.com, এগুলা কিনলে এগুলোর বিভিন্ন প্রাইস রয়েছে, এগুলার এক একটার এক এক রকম প্রাইস। তোমার ইচ্ছা .health, তার মানে আমি যদি একটা হেলথ মানে হসপিটাল দেই, তখন .health নামে করব, তখন দেখো একটা প্রাইস আছে 39.99 এত ডলার প্রতি বছর আমার লাগবে ওয়েবসাইটের জন্য। এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তুমি কি ধরনের ওয়েবসাইট চাও কিনতে পারবা। তাহলে নেম চিপের বিষয়টা জানা গেল। এখন হোস্টিং ওই যে এরকম যে জায়গা কিনবা, ওয়ার্ডপ্রেস থেকে সাধারণত মানুষ 95% এখন ওয়ার্ডপ্রেস থেকে হোস্টিং কিনে। জিনিসটা দেখাই, এই যে ওয়ার্ডপ্রেস, এখানে তোমার লগ ইন করতে হবে না, এটা না, ওয়ার্ডপ্রেস হচ্ছে। আচ্ছা, এরাও হোস্টিং সার্ভিস প্রোভাইড করে। এই ধরো বিভিন্ন কত জিবি, 50 জিবি, তোমার 50 জিবি দেখো কত চাই প্রতি মাসে, দেখো এত করে লাগবে। তার মানে তুমি বুঝছো যে কত জিবি জায়গা কিনবা, সেটার উপর ডিপেন্ড করবে তোমার হোস্টিং জিনিসটা কি। আচ্ছা, এখন ভাইয়া আর কি ভাই বোঝাচ্ছি? জায়গাটা কি সার্ভারে কিনবো? হ্যাঁ, তুমি কিনলেই সার্ভারের জায়গাটা হয়ে যাবে, লগ ইন করতে কিনলেই।
এখন আসো ভাইয়া আমাদের ওয়েব পেজ কি, দেখো এটা একটা ওয়েবসাইট, ওইটার এই প্রত্যেকটা জিনিস, এই যে নতুন উদ্যোক্তাতে ঢুকলাম, নতুন উদ্যোক্তার এই যে এই জিনিসটা একটা ওয়েব পেজ, এই টোটাল অনেক হাজার হাজার এখানে অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট গঠন হয়েছে। আচ্ছা দেখো নতুন উদ্যোক্তায় যখন আসলাম তখন উপরে একটা ইউআরএল আছে না, তো ইউআরএল এর সর্বশেষ জিনিসটা হলো নতুন উদ্যোক্তা, তার মানে সর্বশেষ তুমি এই রাস্তায় আসছো, এই রাস্তায় আসার জন্য তুমি কি করছো, একটা ডোমেইনে ঢুকছো, কি ডোমেইন, bangladesh.gov.bd, এই ডোমেইনে ঢোকার পরে স্ল্যাশ দিয়ে তোমাকে বোঝাইছে সাইট, এই সাইটের একটা পেজে গেছো, ওই পেজের আন্ডারে এই ধরনের একটা আইডি আছে, এই আইডির আন্ডারে নতুন উদ্যোক্তা নামের একটা পেজ আছে। এই জিনিসগুলাই তোমাদের যে যে ডিরেক্টরি পথ, এই যে স্ল্যাশ থেকে লাস্ট স্ল্যাশ পর্যন্ত একটা হলো ডিরেক্টরি পথ, আর নতুন উদ্যোক্তা হলো এটা ফাইলের নাম, যে আসলে এই নতুন উদ্যোক্তা নামে এই ওয়েবসাইটটা, মানে এই ওয়েব পেজ। তাহলে বিষয়টা বোঝা গেছে যে বিষয়গুলো কি, আসলে ওয়েব পেজ, ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং সবকিছু বুঝাই দিলাম। এখন আসো ভাইয়া আইপি অ্যাড্রেস জিনিসটা কি। আচ্ছা এটা ধরো আমার হলো রাউটার, এই রাউটারে যদি আমি ঢুকি, আমার রাউটারে ঢুকলাম, ঢোকার পরে আমি যদি ডিএসসিপি তে যাই, ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট, এখানে দেখবা যে বিভিন্ন ডিভাইস কানেক্ট করা আছে, 6টা ডিভাইস অলরেডি কানেক্ট করা আছে। তো প্রত্যেকটা ডিভাইসে ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস মানে কোম্পানি ওই ডিভাইসের যে একটা অ্যাড্রেস দিছি সেটা হলো ম্যাক অ্যাড্রেস, যে কোম্পানি তৈরি করছে ওই কোম্পানি যে নাম দিছে সেটা হলো ম্যাক অ্যাড্রেস। এবং আইপি অ্যাড্রেসটা হলো এই যে এটা, দেখো প্রত্যেকটা ডিভাইসের এক একটা আইপি অ্যাড্রেস রয়েছে। আবার এখানে দেখো IPv6 নামে একটা অপশন রয়েছে, তার মানে ভার্সন 6 এর কোনো ডিভাইস কানেক্ট থাকলে এখানে দেখাইতো, কিন্তু আমাদের ভার্সন 6 এর কোনো ডিভাইসের স্ট্যাটাস দেখো নাই, ওয়ান লাইন কোনোটাই নাই। তার মানে আসলে আইপি অ্যাড্রেস জিনিসটা কি সেটাও বুঝে গেলা। এই দেখো এখানে আইপি অ্যাড্রেসটা কি, এরা কোনো ডোমেইন কিনে নাই, এরা জাস্ট এই নাম দিয়ে দিছে। আবার দেখো এখানে সিকিউর লিখা, নট সিকিউর লিখা। আবার এখানে দেখো এই যে তালার মতো একটা সিকিউর লিখা, তার মানে এগুলো ওই যে গুগল থেকে কিনতে হয়, যে তোমার ওয়েবসাইট সিকিউর করবা নাকি সিকিউর করবা না, এটা জাস্ট একটা টিক দিলেই হয়ে যায়। এগুলা কাজ, ডিটেলস কাজ আর কি, অনেক কিছু আছে। তার মানে আমাদের মোটামুটি তো সবই শেষ হলো। আচ্ছা লেআউট জিনিসটা বুঝাই, দেখো তো এই ওয়েবসাইটে এই যে এই জিনিসগুলা কি আমাদের মেনু বার। তো এই মেনু বার জিনিসটা হলো আমরা কি বলছিলাম, মূল ধারার পেজ, তার মানে এই পেজ, এই প্রত্যেকটা হোম, বাংলাদেশ সম্পর্কিত ই সেবা, সেবা খাত, এগুলো হলো মেনু বার। তো এগুলার সাথে যেগুলো আছে সেগুলা কি আবার সাব না, একটু আগে আমরা যেটা দেখাইলাম, একটু আগে আমরা দেখাইলাম না যে এগুলার আসলে লেআউট, যে ট্রি কেমন, তারপর লিনিয়ার কেমন, এগুলো হচ্ছে এই জিনিসগুলা, যে আসলে হাইব্রিড কেমন, এই জিনিসগুলো হচ্ছে লেআউট, যে তুমি ওয়েবসাইটে কিভাবে করবা। যেমন ধরো এটা একটা ওয়েবসাইট, মানে ওই ওয়েবসাইটের একটা পেজ, দেখো bdlaws.ministerlaw.gov.bd, দেখো কোথায় নিয়ে আসছে, তার মানে আমি তো বুঝাইলাম যে সেবা ধরনের একটা, ওই ওয়েবসাইটটা কি অবশ্যই সেবামূলক একটা ওয়েবসাইট। আমাদের কি ওয়েব পোর্টাল, এটাকে একটা ওয়েব পোর্টাল বলা যায়, কারণ অন্যান্য ওয়েবসাইটের জিনিসগুলো এখানে রয়েছে, এই যে দেখো জেলা বোর্ডিং, অনেক কিছু পাবা, তুমি অনেক তথ্য টথ্য এখানে পাবা, তার মানে এটা ওয়েব পোর্টাল। আচ্ছা তারপরে ভাই অনেক সেকশন রয়েছে, এগুলো লেআউট তোমরা বুঝবা যে কোন ধরনের লেআউট। আচ্ছা আমরা আসো এখানে গেলাম, এটা আমাদের আরেকটা ওয়েবসাইট HTML, ধরো একটা লেআউট, তুমি কি করছো, এই লেআউটটা সাজাইছো এমন ভাবে, এই টিউটোরিয়াল প্রত্যেকটার অধীনে এক একটা সাব মেনু রাখছো, প্রত্যেকটার অধীনে যে সাব মেনু, চাপ দিলে আমাদের মেনু চেঞ্জ হয়ে যায়, চাপ দিলে মেনু চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসগুলা কি আমাদের একটা লেআউট, তার মানে একটা মেইন হোম পেজের অধীনে কতগুলা জিনিস আছে, এগুলাতে প্রত্যেকটা এক একটা ওয়েব পেজ, প্রত্যেকটা এক একটা ওয়েব পেজ। ইভেন তোমাকে দেখাই এখানে লিনিয়ার জিনিসটা কিভাবে কাজ করতেছে। লিনিয়ার যে বুঝাইলাম, এখানে ধরো HTML এ চাপ দিলাম, এই যে লিনিয়ার, দেখো নেক্সট চাপ দিলে পরের পেজ আসতেছে, নেক্সট চাপ দিলে পরের পেজ আসতেছে, নেক্সট চাপলে পরের পেজ আসতেছে, এটা একটা লিনিয়ার অনুযায়ী সাজানো, লিনিয়ার। আর উপরের যে জিনিসগুলা, সেই জিনিসগুলা কি, এই যে একটার অধীনে অনেকগুলো আছে না, তার মানে এটাকে কি বলা যায়, ট্রি বলা যায়। আর টোটালটা ওয়েবসাইটের কাঠামো একটা হাইব্রিড, কারণ এখানে ট্রিও রয়েছে, আবার তোমার ওই যে লিনিয়ারও রয়েছে। তার মানে বিষয়টা আসলে বুঝতে পারছো যে হাইব্রিড কি, ট্রি কি, এগুলা বুঝতে পারছো। ওকে এখন আমাদের আর কি বাকি ছিল, তোমাদের আর কি কি যেন কোশ্চেন ছিল? আচ্ছা আমি একটু পাওয়ার পয়েন্টে যাই, ওয়েট। আচ্ছা এই যে পাওয়ার পয়েন্টে ওয়েব পেজ বুঝলা, ওয়েবসাইট বুঝলা ভাই, ওয়েব পোর্টাল ডিরেক্ট দেখাইলাম, আইপি অ্যাড্রেসও দেখাই দিছি, ডোমেইন নেম কি সেটাও দেখাই দিলাম, কিভাবে কিনে, নেম চিপ থেকে কিনে, ভবিষ্যতে যদি তোমরা কোনো ওয়েবসাইট বানাইতে চাও নিজের নামে বা যেভাবেই হোক,
বানাইতে পারবা, আমার সাথে যোগাযোগ করো। তারপর ওয়েব অ্যাড্রেস। ভাই এটা কথা বলি, হ্যাঁ বলো। এখানে ইলুমিনাতি সাইন হয়ে গেছে। কোথায় ইলুমিনাতি সাইন? এটা ইলুমিনাতি সাইন না, এটা হলো লিস্ট সাইন, মানে লেআউট বুঝাইছি, একটা থেকে আরেকটা, আরেকটা ভাই থেকে আরেকটা। ট্রায়াঙ্গেল আর চোখ দুইটাই আছে, ভাইয়া ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছে। ব্যাকগ্রাউন্ডে ট্রায়াঙ্গেল, ওয়েবসাইটের এখানে চোখ। মনের মধ্যে শয়তানি থাকলে তো এটাই দেখবেন গল্প। আরে না, এটা একটা ভিজুয়াল সাইন, মানে ভিজুয়াল। আচ্ছা যাই হোক, তারপরে দেখো ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস তোমাদের বুঝাই দিলাম যে উপরের একটা যে লিংক থাকে ওয়েব অ্যাড্রেস, তারপরে ওয়েব ব্রাউজার। ও আচ্ছা, ব্রাউজার জিনিসটা বুঝাই নাই না? আচ্ছা, ব্রাউজার জিনিসটা কি? এটা আমি কোন ব্রাউজার ইউজ করতেছি? ক্রোম। তোমরা দেখো বিভিন্ন ব্রাউজার আছে, ইউসি ব্রাউজার আছে, অপেরা মিনি আছে। আমি যখন আগে জাভা ইউজ করতাম, অপেরা ইউজ করতাম, ইউসি ব্রাউজার ইউজ করতাম। তারপরে ক্রোম ইউজ করতেছি, এখন সাফারি ইউজ করি। সাফারি হলো আইফোনের জন্য, ম্যাক যারা ইউজ করে তাদের জন্য সাফারি। তারপরে এই ধরনের অনেক ব্রাউজার রয়েছে। আমি যে এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে গুগল ক্রোম, বিভিন্ন ধরনের ব্রাউজার। আচ্ছা, আমাদের মোটামুটি সবকিছু তথ্যবহুল আলোচনা সব শেষ। এখন আসলে মেইন কাজ, জাস্ট 30 মিনিট সময় দাও আমাকে। দিবা কি দিবা না? তাহলে আমি এইচটিএমএল আগাবো, যে এইচটিএমএল জিনিসটাকে একটু বুঝাই। ভাই দেন দেন, আগান আগান। সবাই মতামত দিলে, কারণ বিষয়টা হচ্ছে সময়, আমি শুরু করেছিলাম 7:30-এ, 8:30 বাজতেছে, মানে 1 আওয়ার শেষ। তোমাদের যদি ধৈর্য থাকে, চ্যাপ্টারটা পড়তে মজা লাগতেছে, আগান। হ্যাঁ আসলে মজার জিনিস। কারণ কন্টিনিউ করেন। মজার জিনিস এজন্যই কারণ একটু আগে আমরা তথ্য পড়লাম, এই তথ্যগুলো লাইভে জিনিসগুলো দেখলাম যে বিষয়গুলো কি, মাত্র 10 মিনিটে দেখাই দিলাম, সেগুলো আমি 1 ঘন্টা ধরে ভাইয়া। আলোচনা করছি। তারপরে তোমরা কোশ্চেন করছো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলো। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ভাই ওয়েব অ্যাড্রেসের যে একটা স্ক্রিন শেয়ার করেছিলেন না, ওই পেজে একটু গেলে ভালো হয়, ওখানে কোন আচ্ছা আচ্ছা, এক দাঁড়াও। ওকে, ওয়েব অ্যাড্রেস। হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস, এই যে ওয়েব অ্যাড্রেস। ওকে, হ্যাঁ বলো। ভাই এখানে যে হোস্ট নেমটা www ডট দেওয়া না, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বইয়ে তো হোস্ট নেম আর কম্পিউটার নেম সেম বলছে, তাহলে কম্পিউটার নেম কি www ডট এটাও হয়? মানে কম্পিউটার নেম বলতে আমি বুঝিনি, মানে বইয়ে কিভাবে লেখা আছে www, এটা কি কম্পিউটার নেমও বলছে? হোস্ট নেম অর কম্পিউটার নেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কম্পিউটার নেমও বলা যায়। হোস্ট নেম, ডটই লেখা হয়, কম্পিউটার নেম তো আমি কখনো দেখি না, এই জন্য আর কি জিজ্ঞাসা করছি। ও আচ্ছা, আমি কম্পিউটার নেম অনেক বইয়ে অনেক রকম, আইসিটি জিনিসটা, আইসিটি কোশ্চেন গুলো এই জন্য একটু কঠিন হয়। কেন জানো? এমসিকিউ বিশেষ করে কঠিন হয়, কারণ এক এক বইয়ে এক এক রকমের তথ্য দেওয়া আছে। এক বইয়ে এখানে হোস্ট, মুজিবুর রহমানের বইটা কি এখন দেখতেছি। আচ্ছা আচ্ছা, তো হোস্ট নেম এবং কম্পিউটার নেম অনেক কিছু বলা যায়, সমস্যা নেই। কলেজে যেটা পড়াবে ওইটাতে কি লেখা সেটা তোমরা দেখবা যে আসলে কি। এটা যদি দেখো, আমি যদি আরেকটু দেখাই তোমাদের, এই জিনিসগুলা আরো অনেক কিছু রয়েছে। যেমন ধরো আমরা এখানে ছিলাম না, দেখো তোমরা একটু সময় দাও, এটা মজার জিনিস। এখন দেখো, আমি যদি এখানে HTML লেআউট লিখে সার্চ দেই, HTML লেআউট লিখে যদি সার্চ দেই, আচ্ছা সরি HTML লেআউট, আমরা, তুমি যেন কি বলতেছিলা? URL, ওকে ওকে, URL। এই দেখো, আমি এখান থেকে ওই জিনিসটা নিছি। এখানে এক এক জায়গায় এক এক কিছু বর্ণনা করা আছে। URL এক্সপ্লেইন এ যাই, URL পার্টস, এই যে দেখো এখান থেকে ওই জিনিসটা নিছিলাম। দেখো এখানে আবার দেখো, পুরাটা কি হোস্ট নেম বলতেছে না? এই জিনিসটা খেয়াল করো, এখানে পুরাটা কি হোস্ট নেম বলতেছে, তার মানে একটা একটা হোস্টের অধীনে আছে, এটা পুরাটা আসলে হোস্ট নেম বলা যায়। আবার www কে সাবডোমেইন বলতেছে, আবার স্ল্যাশের পরে যা সবগুলোকে পাথ বলতেছে। বিষয়টা বুঝতে পারছো? এখানে অনেক কিছু দেওয়া আছে না? তা আমি তোমাদের সাজেস্ট করব, অনেক কিছু দেওয়া থাকে বইয়ে, তোমরা যে বইটা কলেজ থেকে ফলো করবে। আমি দেখো এই যে এই জিনিসটা এখান থেকে নিছি, কলেজ থেকে যে জিনিসটা ফলো করবে সেই জিনিসটা। এই যে দেখো google.com এ যদি আসি, এটা টোটাল বুঝাই দিছে যে HTTP কি। HTTP এখানে বুঝাইছে একটা প্রোটোকল। www বুঝাইছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মোস্ট ওয়েব অ্যাড্রেস হ্যাভ ইট অল থ্রো ইট ইজ নট নেসেসারি। হ্যাঁ, এটা একটা কি, ইট ইন্ডিকেটস এ ওয়েব পেজ, তার মানে একটা ওয়েব পেজকে ইন্ডিকেট করে। ডট দিয়ে বুঝাইছে একটা জিনিস। তারপরে যে গুগল হলো নাম, মানে প্রতিষ্ঠানের নাম, সেটা হলো ডোমেইন নেম। ডট দিয়ে বুঝাইছে
তারপরে দেখো .com দিয়ে বুঝাইছে কি, .com দিয়ে বুঝাইছে যে এটা আসলে কোন ধরনের প্রতিষ্ঠান। তো বইয়ে যেটা থাকবে আমি বলবো যে তোমরা সেটাই আসলে কালেক্ট করবা, সেটাই পড়বা। আর তবুও একটা স্ট্যান্ডার্ড জিনিস তো আমি তোমাদের দেখাই দিলাম যে বলা যায়, হোস্ট নেম বলা যায়। ওকে, আচ্ছা এখন পর্যন্ত আচ্ছা তোমরা যদি বলো তাহলে আমি আরেকটু আগাবো, যে বিষয়গুলো তোমাদের দেখাই। দেখান ভাই। ওকে দেখেন আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা তো এতক্ষণ বিষয়গুলো দেখলাম। ইন ফিউচার যদি কারো আগ্রহ থাকে ওয়েবসাইট, ওয়েব ডেভেলপিং, প্রোগ্রামিং, তারপরে কি বলে এই মানে এইসব আইটি রিলেটেড কিছু, আমি তো যেহেতু এগুলাই করতেছি এখন, তো তোমরা ইন ফিউচার এগুলো করতে পারবা। যে আজকে যে পাওয়ার পয়েন্টটা দেখলা, পাওয়ার পয়েন্টের স্লাইডটা কিন্তু তোমাদের শিখতে হবে যে পাওয়ার পয়েন্টের স্লাইড কিভাবে বানানো হয়, অনেক কিছু অ্যানিমেশন অ্যাড করতে হয়। ভাই ওই যে লিংক করলেন কিভাবে, ওই যে একটা টিপ দিল ওই হ্যাঁ পেজে হ্যাঁ হ্যাঁ, চলে যায়। এই যে আজকের স্লাইডটা একটু ডিফারেন্ট ছিল, যে লিংক করছি তারপর জুমের মাধ্যমে, এগুলা দেখাবো নি তোমাদের। নেক্সট আমি তোমরা ভার্সিটিতে উঠাও, আমি ক্লাস নিয়ে নিবনি, বা কারো যদি ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে আমি আচ্ছা আমার ওয়েবসাইট বানানো ওয়েবসাইটে তোমাদের দেখাইলাম না। এটা হচ্ছে আমি একটা ওয়েব পেজ বানাইছিলাম। তো এটা একটা ফর্ম, তোমাদের অবশ্যই রয়েছে ফর্ম। তোমরা যখন একটা ফর্ম ফিল আপ করো দেখবা যে এরকম কিছু রয়েছে, ইন্টার পাসওয়ার্ড, সিলেক্ট কান্ট্রি, এই কান্ট্রির মধ্যে বিভিন্ন কান্ট্রি আছে, এটা কিভাবে আসলো, এটা কিভাবে বানাইছি। এই জিনিসটা বানাইছিল HTML এবং CSS দিয়ে। HTML জিনিসটা হলো টোটাল গঠন, আর CSS যে কালার টালার করছি এটা হলো CSS, কালার করছি এটা হলো CSS। তারপরে এখানে রেডিও বাটন আছে, তারপরে চেক বক্স আছে, আবার সাইন আপ আছে, এই জিনিসগুলো HTML দিয়ে করে, এই জিনিসটা আমি করছি। আচ্ছা এখন আসো আচ্ছা আমরা এই যে এই ওয়েবসাইটে চলে আসি, এটা খুব বিখ্যাত একটা ওয়েবসাইট। এখান থেকে সবাই HTML CSS শিখে যারা মানে ওয়েব ডেভেলপার হতে চায়, কিন্তু তোমরা তো আসলে ওয়েব ডেভেলপার হবা না, কিন্তু তোমাদের দেখাচ্ছি এজন্যই কারণ বিখ্যাত ওয়েব ডেভেলপাররা এখান থেকে শিখতেছে যারা এখন। আচ্ছা আমি নিজেও এখান থেকে HTML CSS শিখছি, জাভাস্ক্রিপ্ট শিখতেছি, অনেক কিছু আছে, দেখো সবকিছু আছে, HTML CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, পাইথন, সবকিছু এই W3 স্কুলে পাবা। আচ্ছা শুরুতে এটা আমরা কি ফ্রি নাকি টাকা দিয়ে কিনতে হয়? ফ্রি, এটা ফ্রি। শুরুতে আমরা দেখো ভাইয়া HTML পার্টে চলে গেলাম। দেখো 30 মিনিটসের মধ্যে অনেক কিছু কভার করে ফেলবো। আমি আশা করছি যে আজকে একটা চ্যাপ্টার জাস্ট একদিনই শেষ করতে চাইছিলাম, তোমরা একটু সময় দাও, 30 মিনিট শেষ করে দেবো। ওকে দেখো উপরে যে জিনিসটা আছে এটা হলো মেনু বার, উপরের যে নড়তেছে এটা মেনু বার, তারপরে এই যে সাইডে অ্যাড আছে। আচ্ছা HTML শুরুতে যে জিনিসটা আসছে এই যে এটা, এই জিনিসটা তোমাদের একটু এক্সপ্লেইন করি। এটা হলো আমাদের কোড বাম পাশে, এবং ডান পাশে হলো লিখা। তার মানে ভাইয়া তুমি যে ওয়েবসাইটে দেখতেছো, এই ওয়েবসাইটে যত যা কিছু আছে এগুলা কি HTML দিয়ে অবশ্যই করা সম্ভব। আমি চাইলে তোমাদেরকে এই ওয়েবসাইটের যে পেজটা তোমরা দেখতেছো এই জিনিসটাই আমি HTML দিয়ে করে দেখাইতে পারবো তোমাদের। সেটা ডাইনামিক হবে না, কারণ এই যে এরকম নড়াচড়া করবে না, কিন্তু এই যে এরকম আসবে, যে এরকম এই যে মেনু বার, এক জায়গায় গেলে কালার টালার চেঞ্জ হচ্ছে, এই সব জিনিস টোটাল যা দেখতে পাচ্ছ এই জিনিসটা শুধুমাত্র HTML এবং CSS দিয়ে করা সম্ভব। আচ্ছা তো ছোটখাটো একটা HTML শিখি, যে এখানে যে ডান পাশে লেখা আছে দিস ইজ এ হেডলাইন, দিস ইজ এ প্যারাগ্রাফ, শুধুমাত্র একটা ওয়েবসাইটে যদি এই লেখাটা আনতে চাও তাহলে কিভাবে আনবা। দেখো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝাই, যে HTML ডক টাইপ লিখছি এই কারণ কি, কারণ HTML এর দুইটা ভার্সন, HTML এর দুইটা ভার্সন, একটা ভার্সন হচ্ছে HTML5 বর্তমানে চলতেছে, HTML5 এর জন্য আমরা লিখি কি ডক টাইপ HTML। আচ্ছা এই জিনিসটা লিখলাম এবং তোমাদের মেইন জিনিস বুঝাই, এই জিনিসগুলো তুলে দিলাম। তুলে দিলে HTML যেহেতু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এখানে কিছু ট্যাগ থাকবে। তো HTML শুরু এবং শেষ যত যাই কিছু লিখবা ভিতরে অবশ্যই, কারণ এটা তো ধরো পিতার মাঝখানে সবাইকে রাখতে হবে। HTML ধরো পিতা, এই পিতার মাঝখানে তুমি যা কিছু লিখবা সবকিছু এই পিতার মাঝখানে রাখবা। আচ্ছা রাখলাম। তারপরে দেখো এই অংশটাও কেটে তোমাদের বুঝাই, এই যে হেড মানে মাথা, পিতার মাথার মধ্যে তুমি কি কি রাখতে পারো, হেডের মধ্যে তুমি অনেক কিছু রাখতে পারো, মানে পেজটার টাইটেল কি হবে, তারপরে এই ওয়েবসাইটটা কে বানাইছে, সব তথ্য কিভাবে বানাইছে, মালিক কে, এই জিনিসগুলো হেডের মধ্যে দেয়। তোমরা সাধারণত পরীক্ষায় হেডটা নাও দিলেও চলবে, আবার দিতেও পারো।
টাইটেল, জাস্ট টাইটেল নির্ধারণ করবে। টাইটেল জিনিসটা কি একটু ওর বুঝাচ্ছি। এই যে ভাই আমি একটা ওয়েবসাইট বানাইছি না, এই ওয়েবসাইটের উপরে কি লেখা? ফর্ম। এই ফর্মটা আমি কিভাবে আনছি এখানে? টাইটেল দিয়ে। টাইটেলের মধ্যে ফর্ম লিখছি, এই কারণে ফর্ম চলে আসছে। কিভাবে আসছে তোমাদের একটু দেখাই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এটা কিভাবে আসছে একটু পরে দেখাচ্ছি, আগে বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করো। হেড দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কিন্তু যখন তুমি প্রফেশনালি কাজ করবা হেড দিতে হবে, কারণ উপরের বার দেখে যেন বোঝা যায় যে সে আসলে কি নির্দেশ করতেছে। যেমন ধরো এটার হেড গুলো কিভাবে বোঝায়, যেমন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েব পেজে গেলাম, কি ব্যাপার নেট কি চলে গেল? আচ্ছা দেখো এই ওয়েবসাইটের আমি তথ্য বাতায়ন নামের একটা ওয়েব পেজে গেলাম, এই কোনায় কি লেখা? ব্রাউজারের তথ্য বাতায়ন, তার মানে এটা একটা হেড। আবার এখানে একটা লোগো আছে, তার মানে হেড অংশে লোগো অ্যাড করে দিছে। এই জিনিসটাই হলো হেডের কাজ, মানে প্রত্যেকে যে তোমরা উপরে যা দেখবে এটা হেডের কাজ। আচ্ছা তো এখানে ছিলাম, তো হেড জিনিসটা তো বুঝলাম, একটু স্পেস দিয়ে যেন বুঝতে পারো। তার মানে প্রত্যেকটা HTML অবশ্যই HTML ট্যাগের মধ্যে শুরু হবে এবং শেষও হবে HTML দিয়ে, কারণ এই পিতার মাঝখানে যত সন্তান মাথা টাতা যা আছে সবকিছু রাখতে হবে। তারপরে হেডের জিনিসটা তো বুঝলা, হেড এত ম্যান্ডেটরি না তোমাদের জন্য, কারণ তোমরা ছোটখাটো একটা প্রোগ্রামার, ছোটখাটো ওয়েব ডেভেলপার হবা। আচ্ছা তারপরে মেইন যে কাজটা করতে হবে, হেডের কাজ কোথায় ভাই? হেডের কাজ হলো যে মাথার উপরে, বারের উপরে যে কাজ। কিন্তু এই যে ভাই বডিতে যে কাজগুলা, যে লিখা লিখছে, এটা কিসে লিখছে? বডিতে লিখছে। তো বডি নামের একটা ট্যাগ। এখন ভাই বলতে পারো যে ভাই এরো মেরো দিয়ে এগুলো কি বোঝাচ্ছে? হ্যাঁ এই যে এরো, এই এরো গুলা দিয়ে তোমাদের ট্যাগ শুরু করতে হবে। যেমন ধরো HTML এবং ক্লোজ করতে হবে এইভাবে। এবং ক্লোজিং ট্যাগ হলো, তোমরা বাই লিখো না যে 5/3, এই যে বাই, এই বাই মানে হলো ক্লোজ ট্যাগ। HTML কে ক্লোজ করবা কিভাবে? বাই ট্যাগ দিয়ে। এবং অনেকে ভুল করে এটা ডান পাশে লিখবা, যেমন এইভাবে লিখে ফেলবা HTML, এই যে এইভাবে লিখে ফেলবা, কিন্তু এটা কিন্তু রং। লিখতে হবে বাম পাশে, মানে ক্লোজিং ট্যাগ। আচ্ছা এই জিনিসটা তো মেইন জিনিস বুঝে গেলা। এখন ভাই বডিতে কি কি লিখছে দেখো তো, বডিতে এখানে কি কাজ করছে? বডিতে যে দিস ইজ এ হেডলাইন, দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন তুমি চিন্তা করো যে ভাইয়া এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেখো একটা জিনিস বড় লিখা, আর একটা জিনিস ছোট লিখা, আর একটা বোল্ড করা, তারপরে অনেক কিছু না লিখার মধ্যে, তারপরে একটার মধ্যে যে আন্ডারলাইন করা, তারপরে ভাই আরো কি কি দেখায় তোমাকে। এই জিনিসগুলো আসলে কিভাবে করছে? একটা এই যে লিখা, বড় লিখা, ছোট, আবার আন্ডারলাইন, ভাই তারপরে এই যে মাউসের কার্সরটা নীল কালার কিভাবে করছে? হ্যাঁ নীল কালারে যে আমি সিটিং থেকে করছি, পরে এটা নিয়ে পরে আলোচনা। আচ্ছা দেখো তাহলে তুমি জিনিসগুলোর কি বুঝলা? তারপর আবার লিস্ট আছে। তার মানে তুমি যদি একটা ওয়েবসাইটে, তুমি ধরো তোমার খাতায় যা লেখা আছে তুমি ওইটা ওয়েবসাইটে লিখবা। এই জিনিসটাই হলো কোডের মাধ্যমে লিখতে হয়, কারণ খাতায় তো কলম দিয়ে লিখে ফেলতে পারো, কিন্তু ওয়েবসাইটে এই জিনিসটা যদি লিখতে চাও কলম দিয়ে তো আর লিখতে পারবা না। তো এই জিনিসটা কোড আকারে লিখতে হবে। আচ্ছা তো লিখার কোড ভাষাটা কি? বডি দিয়ে শুরু করলাম, তার মানে তুমি যত যাই কিছু লিখবা এই যে এই পেজের মধ্যে সবকিছু বডির ভিতরে থাকবে। তার মানে বডি শুরু করলাম, বডি শেষ করলাম, এই যে তার মানে যা কিছু লিখবা এখন থেকে সবকিছু বডিতে থাকবে। তার মানে তুমি এই ওয়েবসাইটের যত যা কিছু আছে সব বডিতে আছে। বিশ্বাস করো না? এই যে বিশ্বাস করাই দিচ্ছি, দেখাই দিই। এই যে এই যে ওয়েবসাইটের এই যে কোড দেখছো, মাথা নষ্ট হয়ে যাবে এই কোডগুলো দেখলে। এই ওয়েবসাইট বানাইতে কতগুলো কোড ইউজ করছে। আমি জাস্ট সিম্পল জিনিস দেখাই, এই যে বডি, এই দেখো বডিটা যখন ক্লোজ করে দিলাম তিনটা অংশ, একটা কি HTML, ডক টাইপ HTML, তার মানে এটা HTML5 লেটেস্ট ভার্সন। তারপরে HTML ল্যাঙ্গুয়েজটা কি হবে? ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে। হেড অংশে কি রাখছে আমি বলছিলাম, হেড অংশে টাইটেল রাখছে যে HTML টিউটোরিয়াল। দেখো যে ভাইয়া এই যে হেড অংশে যে টাইটেল টিউটোরিয়াল লিখছে না, HTML টিউটোরিয়াল, এই জিনিসটাই যে এখানে লেখা শো করতেছে HTML টিউটোরিয়াল, তার মানে এখানে টাইটেলটা দিয়ে দিছে। আচ্ছা মেটা মানে কি? আচ্ছা ভাইয়া, হুম একটা ধরেন আমি একটা ওয়েবসাইট বানালাম, এখন ওটা হচ্ছে ডকটাইপ HTML5, এটা এখনকার লেটেস্ট ভার্সন। হুম এখন থেকে 10 বছর পরে যদি আরেকটা লেটেস্ট ভার্সন বের হয়, আমি ওইটার মধ্যে কিভাবে দিব? হ্যাঁ মানে ওইটার ওটা জন্য তো আগে আলাদা সিস্টেম আসবে। তো তুমি যদি একটা শিখো বাকিগুলো এমনিতে পারবা, কিছু না আপডেট মানে আসবে। ওইটা না, মানে আমারটা তো ডকটাইপ দিয়ে হুম করা, এখন নতুন হ্যাঁ একটা তুমি শিখবো। এগুলা হচ্ছে মানে এগুলা এখনকার ওয়েবসাইট গুলা বেশিরভাগই হচ্ছে ডক টাইপ HTML5 দিয়ে করা। তুমি তখন চেঞ্জ করা যাবে, তো কোড কোড কপি করে পেস্ট করে দিবা ওই HTML এ, বুঝো নাই?
ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওইটা চেঞ্জ করা যাবে। তারপর দেখো মেটার কথা বলছিলাম, তার মানে হেড অংশে এত তোমাদের আহামরি কিছু না। এই যে ডিজাইন গুলা করছে না এখানে, এই ডিজাইন গুলা মাথার মধ্যে রাখছে, হেড অংশে ডিজাইন রাখছে। এই দেখো তোমাদেরকে বললাম যে ভাই বডির ভিতরে কি কি থাকবে, এই দেখো বডির অংশ, বডিতে যখন কার্সর নিলাম টোটাল সবকিছু আমাদের কি একটু নীল হয়ে গেছে, তার মানে এই সবকিছু আসলে বডির মধ্যে আছে। দেখছো বডিতে যখন কার্সর নিলাম সবগুলো আমাদের নীল হয়ে গেছে, তার মানে টোটাল তুমি এখানে যা দেখতে পাচ্ছ সবকিছু বডির আন্ডারে আছে। যখন বডিটা দেখো বড় করব, দেখো সবকিছু এই যে বডির আন্ডারে, সবকিছু ইন ডিটেলস তুমি যা যা লিখবা সবকিছু বডির আন্ডারে আছে। এবং তুমি যখন যাবা তখন দেখাবে যে এটা ওয়েবসাইটের কোন অংশ। যেমন এই যে এখানে গেলাম, তার মানে এটা ওয়েবসাইটের মাঝখানের অংশটা নির্দেশ করতেছে, তার মানে এই মাঝখানের অংশগুলো এখানে কোড করা আছে। আমরা বিষয়গুলো বুঝলা যে বডির মধ্যে সবকিছু থাকে, এই জিনিসটা বুঝে নাও। ওকে, তার মানে আমরা এখানে ছিলাম যে যা কিছু করব সবকিছু বডিতে। এখন ভাইয়া দিস ইজ এ হেডলাইন, এই জিনিসটা কিভাবে লিখবো? এটা একটা হেড ট্যাগ, মানে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগকে H1 দিয়ে লেখা যায়। আবার ধরো আমি যদি চাই H2 একটা ট্যাগ নিলাম, H2 নিয়ে তুমি লিখলা যে দিস ইজ আওয়ার বেসিক HTML কোর্স। তারপরে এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার নিয়ম কি ভাইয়া? এই যে এইভাবে H2 দিয়ে ক্লোজ করলাম। ওকে, ক্লোজ করে দিলাম। দেখো এখন রানে ক্লিক করলে আমাদের চলে আসলো দিস ইজ আওয়ার বেসিক HTML কোর্স। এটার থেকে এটা প্রথম লাইনের থেকে দ্বিতীয় লাইন ছোট, কারণ তুমি H1 থেকে যত নিচের দিকে যাবা হেডিং ট্যাগটা তত ছোট হতে থাকবে। আমি যদি আবার কপি করে পেস্ট করি, তোমাদের মোবাইলেও কিভাবে করবো আমি দেখাবো। H2 এর জায়গায় যদি H3 দিয়ে দেই, তাহলে যদি রান করি দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে না। তার মানে H6 পর্যন্ত যতই যাবা ততই ছোট হবে। এখন তোমার ওয়েবসাইটে তুমি কতটুকু রাখতে চাও হেডলাইনটা, সেটা তোমার উপর নির্ভর করবে। তুমি কতটুকু রাখতে চাও সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এই যে রান যদি দেই, দেখো দিস ইজ এ হেডলাইন, দিস ইজ আওয়ার বেসিক HTML কোর্স আস্তে আস্তে ছোট হচ্ছে। তার মানে H1 হলো সবচেয়ে বড়, H2 ছোট, H3 তারও ছোট, H4 এইভাবে H6 পর্যন্ত ছোট আসতে থাকে। আচ্ছা, তার মানে হেডিং ট্যাগ জিনিসটা বুঝলা, যে কোনো ওয়েবসাইটে বড় কিছু লিখতে হলে আমি হেডিং ট্যাগের মধ্যে লিখবো, হিসাব খুব সিম্পল। আচ্ছা, তারপর আসো প্যারাগ্রাফ। ধরো আমি একটা আর্টিকেল আনি, ধরো আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম। প্যারাগ্রাফ জিনিসটা কি তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা, এটা একটা ধরো এফিলিয়েট প্রোগ্রাম, এখান থেকে আমি এই অংশটুকু তুলে দিয়ে এখানে ঢুকলাম। ওই অ্যাফিলিয়েট কি? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোগ্রামিং, মানে এটা বুঝাবনি পরে, এগুলা কোশ্চেন পরে করো আমাকে। আচ্ছা দেখো এখানে এই যে বিভিন্ন কিছু লেখা আছে, দেখো একটা ওয়েবসাইটে গেলাম, এই যে এই জিনিসটা কিভাবে লিখছে, এই যে হোয়াইট হ্যাট SEO সার্ভিস, এই জিনিসটা অবশ্যই H1 ট্যাগ দিয়ে লিখছে। তারপরে এই যে এখানে যে লেখাটা, এই জিনিসটা কি দিয়ে লিখছে আমি তোমাদের লাইভ বুঝাচ্ছি। এটা কিন্তু সিম্পল, ওই যে আমরা যা করতেছি এই কাজ দিয়েই করছে। হোয়াইট হ্যাট SEO লিখছে কিভাবে? H1 ট্যাগ দিয়ে। আর এই যে এই জিনিসটা লিখছে কিভাবে? প্যারাগ্রাফ। কিভাবে? এটা একটা প্যারাগ্রাফ, যেহেতু ধরো এটা আমাদের ছিল, দেখো আমরা একটা প্যারাগ্রাফ আর একটা ট্যাগ নেই, পি নিলাম, নিয়ে এখানে কিছু লেখা দিলাম, এটাকে অবশ্যই শেষ করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, আমার এই ঘাড়টার ব্যথা হয়ে গেছে বসে থাকতে। আচ্ছা দেখো এখন যদি রান করো ভাইয়া, দেখো প্যারাগ্রাফ চলে আসছে না? প্যারাগ্রাফ চলে আসে, তার মানে পি দিয়ে বোঝা যায় প্যারাগ্রাফ, H দিয়ে H1 ট্যাগ মানে হেডিং ট্যাগ, শেষ। হিসাব খুব সিম্পল, যে এটা আহামরি কঠিন কিছু না যে কোনটা কি। আচ্ছা, তারপরে ভাইয়া দেখো এই জিনিসটা কি করছে, এই জিনিসটা H2 বা H3 এরকম কিছু একটা দিয়ে লিখছে। তারপরে এটাও একটা প্যারাগ্রাফ, দেখো মনে হচ্ছে যে কোনো কিছুই কাজ করে না, জাস্ট H1 একটা হেডিং ট্যাগ ইউজ করছে আর প্যারাগ্রাফ ইউজ করছে, আর এই যে একটা ছবি ইউজ করছে। এখানে ছবি ইউজ করতে হয় কিভাবে সেটা দেখবো আমরা। আহামরি কি খুব কঠিন কাজ করে ফেলছে এই লোকে? না, কঠিন কাজ করে নাই। যা কিছু দেখতেছো লেখা সবকিছু হেডিং ট্যাগ, তারপরে কি বলে প্যারাগ্রাফ, এইটা দিয়েই করে। যত ওয়েবসাইটে দেখবা সবকিছু এখানে যত লেখা দেখতেছো সব একটা হেডিং ট্যাগ দিয়ে করছে, আর এগুলো হলো প্যারাগ্রাফ দিয়ে করছে। তুমিও চাইলে এগুলো বানাইতে পারো, আহামরি কঠিন কিছু। কিন্তু এখানে একটা ফর্ম দিছে, ফর্মের জন্য তোমার আলাদা কিছু ট্যাগ শিখতে হবে, ওটা আমরা আস্তে আস্তে দেখবো অ্যাডভান্স লেভেলের। আচ্ছা ভাই, তাহলে হেডিং এবং প্যারাগ্রাফ জিনিসটা শেষ। নেক্সট আমরা আসি, তার মানে আমাদের বেসিক HTML জিনিসটা কিভাবে হবে আমি তোমাদের বুঝাই দিলাম।
এখন আসো ভাই একটু পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টে যাই, HTML লিখছি, HTML এর পুনরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত বানানটা ভুল হয়েছে, যা মূলত ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় এবং এক্সটেনশন থাকে কি .html এক্সটেনশন থাকে। এই জিনিসটা একটু বুঝাচ্ছি। HTML ছাড়াও আরো কিছু মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে দুইটা লিখে রাখছি, তোমরা এমসিকিউ এর জন্য পড়ে নিবা। HTML এর ইতিহাস কি? HTML এর ইতিহাস ছিল জেনেভার সার্ন একটা কাজ, সার্নে জেনেভার মানে একটা লোক, জেনেভার সার্নে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করে। HTML4 ভার্সন বাজারে আসে ডিসেম্বর মাসে এবং সর্বশেষ ভার্সন চলছে HTML5। আচ্ছা, আমরা এখন ওয়েবসাইটে চলে আসি। বেসিক জিনিস তো পড়াশোনা শুরু করলাম, এখন আসো ভাইয়া আরো কিছু জিনিস তোমাকে জানতে হবে। বেসিক জিনিস তো তাহলে জেনে গেলা যে একটা HTML এর বেসিক জিনিস কি। আর ভাই যে একটা থেকে আরেকটা ওয়েবসাইটে যে ওটা লিংক কিভাবে করে? এগুলো অ্যাডভান্স লেভেলে আসতেছি ভাইয়া, দেখো। আচ্ছা, এখন আসো HTML এর বিভিন্ন ধরনের ট্যাগ আমরা শিখলাম। এই যে এখানে এক্সপ্লেন করা আছে, ডক টাইপ দিয়ে বোঝায় যে HTML5, ডক টাইপ দিয়ে বোঝাচ্ছে HTML5, HTML ট্যাগ দিয়ে বোঝাচ্ছে এটা কি রুট, এটা রুট এলিমেন্ট অফ HTML পেজ, এটা মেইন জিনিস, মানে এটা হলো বাপ। তারপরে হেড অংশটা কি করে, মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য HTML পেজ, HTML পেজ সম্পর্কে কিছু ইনফরমেশন হেডে লিখতে হয়। আর টাইটেল, ওই যে বুঝলাম টাইটেল কি করে। আর বডিতে যাবতীয় সবকিছু বডিতে রাখতে হয়। তারপরে H1 ট্যাগটা কি করে, H1 ট্যাগটা ভাইয়া আমাদের হেডিং ট্যাগ। তুমি H1 H2 H6 পর্যন্ত আছে, তোমার যতটুকু বড় লাগে তুমি করে নিবা। পি আছে কি, পি হলো প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, আরো কিছু দেখি ভাইয়া। এই যে দেখো এখানে যে জিনিসটা লিখছে এটা ওইভাবে লিখছে। মেইন বেসিক HTML থাকবে, হেড থাকবে, হেডের ভিতরে টাইটেল থাকতে পারে। এই যে বডি, মেইন বডি, এই যে এখান থেকে বডি শুরু হয়েছে, তার মানে এখানে তুমি যা কিছু লিখবে সব এখানে থাকবে। আচ্ছা, দ্রুত দেখে যাই, দেখো নেক্সট এখানে বলছে HTML টা তোমাদের নোটপ্যাডে কিভাবে ইনস্টল করবা, এখানে দেখাই দিছে। তোমরা চাইলে আমি দেখাবো যে নোটপ্যাডে HTML কিভাবে লিখতে হয়। তারপরে যে বেসিক H1 থেকে H3 আমি তোমাদের দেখাই দিছি, এগুলা পি এর কাজও দেখাই দিছি। এখন আসো ভাইয়া লিংক কিভাবে দিব। ওকে, লিংকে চলে যাই। ধরো, আচ্ছা ধরো আমাদের এই যে এই লেখাটা HTML লিংক, এই লেখাটা অবশ্যই আনতে পারবা, এটা একটা H2 ট্যাগ দিয়ে ইউজ করছে। তারপরে এই যে এই লেখাটা HTML লিংকস আর ডিফাইন্ড উইথ দ্য ট্যাগ এ ট্যাগ, উইথ দ্য এ ট্যাগ। হ্যাঁ, এই জিনিসটা লিখে টানতে পারবা পি দিয়ে। দেখো এই জিনিসটা, এই যে এই কাজ সবাই পারবা, বডির মধ্যে করছে। কিন্তু ভাই এখানে একটা লিংক যুক্ত করছে, তার মানে তুমি যখন এই ওয়েবসাইটে দেখো, এখানে যখন চাপ দেই তখন আরেকটা ওয়েবসাইটে চলে যায়, আরেকটা পেজে চলে যায়। এই কাজটা কিভাবে করে, কাজটা লিংক দিয়ে করে। কিভাবে লিংক করে আমি একটু দেখাই, কোথায় ছিলাম, আচ্ছা এখানে ছিলাম। দেখো লিংক করতে আমাদের যে জিনিসটা অ্যাড করতে হয় সেটা হলো এ, লিংকের জন্য ট্যাগ হলো এ, এই যে এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, কিন্তু এই জিনিসটা কিভাবে করে দেখো, HRF মানে কি জানো, লিংক মানে হচ্ছে হাইপার লিংক। হাইপার লিংক মানে হচ্ছে তোমার ওয়েবসাইটে তুমি তোমার ওয়েবসাইটের অথবা অন্য কোনো ওয়েবসাইটের লিংক দিবা, সেটা মানে হাইপার লিংক বলা হয়। এইচতে হাইপার লিংক। আর বাকি যে লিখছে REF মানে রেফারেন্স, তার মানে এই যে হাইপার লিংকটা কার লিংক দেখতে চাচ্ছ, তুমি এ লিখে যে হাইপার লিংক দিচ্ছ, তার মানে এইচ তে বোঝাচ্ছে হাইপার লিংক, REF তে বোঝাচ্ছে রেফারেন্স, মানে কোন ওয়েবসাইট বা কোন ওয়েব পেজের লিংকটা দিচ্ছ। আমি দেখো এখানে ডিরেক্ট HTTP W3 স্কুলের একটা ওয়েবসাইট দিয়েছে, তার মানে এই লিংকে যদি চাপ দাও তাহলে দেখো তোমাকে এখানে নিয়ে যাবে। আচ্ছা, আমি চাইলাম না ভাই, আমি এটা চেঞ্জ করে দিব। আমি এখানে, আর তোমরা তো জানো যে দুইটা ট্যাগের মাঝখানে যা লিখে সেটা আমাদের লেখা হিসেবে প্রকাশ হয়। দুইটা ট্যাগের মানে একটা ট্যাগের ভিতরে, একটা ট্যাগের এ, এটা হলো শুরু, এবং এটার শেষ ট্যাগ মানে ক্লোজিং ট্যাগ হচ্ছে এ। তুমি এটার ভিতরে যা লিখবা সবকিছু আমাদের ডিসপ্লে হবে। দেখো H2 এর ভিতরে আমরা যা লিখছিলাম আমাদের সবকিছু ডিসপ্লে হয়েছে। পি ট্যাগ এবং পি এর ক্লোজিং ট্যাগের ভিতরে যা কিছু লিখছিলাম সেটা আমাদের ডিসপ্লে হয়েছে, ইভেন কোলন সহ। তো ভাইয়া এখানে কোনটা ডিসপ্লে হবে, ডিসপ্লে হবে এই যে এই দুইটার মাঝখানে এ, এর জিনিসটা, এর শুরুটাই হলো এটা, এই অংশটা এর শুরু, শেষ হলো এটা, এবং এর মাঝখানে লেখা কি দিস ইজ এ লিংক। তো লেখাটা এসছে দিস ইজ এ লিংক লিখে আসছে। তো বুঝতে পারছো যে একটা ট্যাগের ভিতরে যা লেখা থাকে ওইটা ডিসপ্লেতে শো করে, কিন্তু ওইটা একটা কি ধরনের হবে সেটা তুমি নির্ভর করবে যে প্রথম যে শুরু ট্যাগ, স্টার্টিং ট্যাগের ভিতরে কিছু কাজ করতে হয়।
আচ্ছা, লিংকের জন্য আমাদের মেইন জিনিসটা হলো যে এইচ দিলাম, এইচটা হলো হাইপারলিংক, আর ইএফ তে রেফারেন্স। ডিরেক্ট তুমি একটা জিনিসের লিংক এখানে তুলে দাও। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। এটা কেটে ধরো এই ওয়েবসাইটের লিংক নিয়ে আসলাম, এটা কপি করলাম, কপি করে এখানে তুলে দিলাম। অবশ্যই এখানে ইনভার্টেড কমা দিতে হবে, না হয় কিন্তু কাজ করবে না। আচ্ছা দেখো, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিছি। হাইপার লিংকের ভিতরে দেখো ইনভার্টেড কমার ভিতরে সব লিংক দিয়ে দিলাম। এই যে ক্লোজ ক্লোজ করলাম, তারপর দিস ইজ এ লিংক লিখলাম এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি রান দাও, রান দিলাম, কোনো চেঞ্জ নাই, কিন্তু যদি দিস ইজ লিংকে চাপ দাও, দেখো এই যে লিংকে চলে গেল। দেখছো, তুমি চাইলে তুমি যে কোনো লিংক ওখানে অ্যাড করতে পারো। আচ্ছা, তাহলে এখান থেকে ওখানে চলে গেল। আবার তুমি যদি চাও যে ভাই এই নামটা চেঞ্জ করে দিব, এই নামটা চেঞ্জ করে দিব, এটাও একটা বাংলাদেশের ওয়েবসাইট। দিস ওয়েবসাইট ইজ লোকেটেড ইন বিডি, এই লেখাটা দিয়ে দিলাম। এই দেখো এখানে লেখা আছে কি, দিস ওয়েবসাইট ইজ লোকেটেড ইন বিডি। তাহলে দেখছো লেখাটাও চেঞ্জ করতে পারলাম। তার মানে কোনো লিংক যুক্ত করতে গেলে আমাদের এই ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, তার মানে লিংক তো বুঝলাম। এখন ভাই আরো অনেক কিছু আছে না, যে তুমি ধরো এই লেখাকে বোল্ড করতে চাও, বোল্ড করতে চাও, আর কিছু না, জাস্ট দেখো এই পি এর ভিতরে যে লেখাটা আছে এই লেখাটা আমি বোল্ড করতে চাও। বোল্ড মানে বি, বি দিয়ে দিলাম, কিন্তু ক্লোজ করতে হবে, বি দিয়ে ক্লোজও করতে হবে। তার মানে এই লেখাটা বোল্ড হওয়ার কথা, কারণ বি তে বোল্ড ট্যাগ। এই দেখো লেখাটা বোল্ড হয়ে গেছে, তার মানে একটা মধ্যে সবকিছু বুঝাই দিচ্ছি। আচ্ছা, পি এর ভিতরে একটা লেখা আছে, এটা পি এর ভিতরে, কিন্তু পি এর ভিতরে লেখাটাকে নির্দেশ করতেছে তুমি এমন ভাবে প্রদর্শিত হও যেন বোল্ড হয়ে যাও। আচ্ছা ভাইয়া, আমি চাইলাম যে না ইতালিক হবে, ইতালিকের জন্য হলো আই। এই যে আই ইউজ করলাম, আইটা ক্লোজ করলাম, এই যে দেখো লেখাটা ইতালিক হয়ে গেছে। তার মানে দেখো অনেক কিছু। তুমি যদি H2 কে ইতালিক করতে চাও, জাস্ট ওখানে যাইয়া এই যে H2 শুরু করো এবং ক্লোজ করে দাও। দেখো H2 টা আমাদের ইটালিক হয়ে যাবে। H2 বোল্ড করতে চাইলে ওখানে বোল্ড করে দাও। আন্ডারলাইন যদি করতে চাও ভাইয়া, ইউ দিয়ে দাও, ইউ মানে আন্ডারলাইন, ইউ দিয়ে দাও, ক্লোজিং ট্যাগও ইউ দিয়ে দাও। আচ্ছা, বিষয়গুলো অনেক মজার, আমার কাছে মজা লাগে, তোমাদের কাছে লাগে কিনা জানি না, আমার কাছে মজা লাগে বলে আমি এইসব বিষয় নিয়ে কাজ করি। দেখো লিংক, এই যে আমাদের আন্ডার কি বলে আন্ডারলাইন চলে আসলো। এখন ভাই তুমি বলতে পারো যে ভাই লিংকের ভিতরে কোনো আমরা আন্ডারলাইন দিলাম না, তবুও লিংক চলে আসলো কেন? হ্যাঁ, লিংকের ভিতরে অটোমেটিকলি আন্ডারলাইন চলে আসে এবং এটার কালারও চেঞ্জ হয়ে যায়। এবং তুমি দেখো এখানে যদি আমি কার্সর নিই, কার্সরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু লিংকের এখানে কার্সর নিলে হাতের মতো একটা অংশ ওঠে। তার মানে তোমাকে বোঝাচ্ছি এই জিনিসটা একটা লিংক। আচ্ছা, তার মানে দেখো আমরা অনেক কিছু শিখে ফেলছি। H1 হেডিং ট্যাগ শিখে ফেলছি, প্যারাগ্রাফ শিখে ফেলছি, তারপরে আই শিখে ফেলছি, মানে কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়। তারপরে আরেকটা জিনিস, এখানে ভাই এক সাইডে আছে না, তুমি চাইলে কি এটাকে অ্যালাইন করতে পারো না, এটা সেন্টারে আনবা। তো সেন্টারে আনতে গেলে এই জিনিসগুলা কাজ করতে হয়, যে তুমি একটা ট্যাগকে একটা জিনিসকে তুমি সরাবা। তার মানে এই জিনিসটা কিভাবে করতে হয়, H2 কে সরাইতে চাও, অ্যালাইন দিবা, অ্যালাইন দিয়ে অবশ্যই এরকম একটা জিনিস দিতে হবে এবং সেন্টার, সেন্টার লিখলা। দেখো কত সুন্দর, কত ম্যাজিকের মতো কাজ করতেছে। তুমি চাও যে ভাইয়া এটা সবকিছুই হবে, এটা বোল্ড হবে, এটা হেডলাইন হবে, এখানে আমি আন্ডারলাইন দিব, ইভেন আমি চাই যে না ভাই এখানে ইতালিকও হবে। আচ্ছা, চাও ইতালিক হবে, ইতালিক দিয়ে দাও, আই দিয়ে দিলাম। দেখো একটার মধ্যে আমরা সবকিছু করতেছি। তোমাদের এত অ্যাডভান্স লেভেল শিখাচ্ছি, কিন্তু পরীক্ষায় এইগুলা পানির মতো লাগবে আসলে। দেখো আমি চাই যে এটা ইতালিক হবে, তো ইতালিক হবে, ইতালিক করে দিলাম। আচ্ছা আচ্ছা, ইতালিক হইছে। এখানে কি কি কাজ করছি? ইতালিক করছি, আন্ডারলাইন করছি, H1 ট্যাগ করছি, আবার অ্যালাইন সেন্টার করছি। তার মানে এই জিনিসটা সেন্টারে হবে। তার মানে আমি তোমরা যখন ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে কাজ করো, তখন দেখো যে বিভিন্ন জায়গায় নেওয়া যায়, একটা লেখা ডানে নাও, একটা বামে নাও, একটা উপরে নিচে নাও, অ্যালাইন, বিভিন্ন অ্যালাইন করা যায়। আচ্ছা, এই তো গেলে অ্যালাইনের কাজ। তুমি চাইলে না যে ভাই আমরা প্যারাগ্রাফটাকে যেটা লিখছিলাম ওইটাও আমরা সেন্টারে নিব, তাহলে অ্যালাইন লেখো, LIGN, ইকুয়াল দাও, ইনভার্টার কমা দাও, CENTER লিখো, ইনভার্টার কমা দাও, রানে চাপ দাও। আচ্ছা কাজ করতে, আচ্ছা দেখো কাজ করতেছে না কেন? বানান ভুল দেখছেন? ও আচ্ছা, হ্যাঁ সেন্টার বানান বানান ভুল ভুল। লিখছি। ওকে, দেখো এখন চলে আসছে।
এবং আমি বলি HTML কিন্তু কেস সেনসিটিভ না, প্রোগ্রামিং কেস সেনসিটিভ। একটা প্রোগ্রামিং এ তুমি যদি আই বড় হাতে লিখো সেটা একটা মিন করবে, ছোট হাতে লিখে একটা মিন করবে। কিন্তু আমাদের মনে হয় না HTML কেস সেনসিটিভ না, এখানে যদি বড় আই লিখি তবুও মনে হয় কাজ, হ্যাঁ বড় আই লিখলেও কাজ করবে। তার মানে তুমি বুঝতে পারছো যে লেখাগুলোকে কিভাবে, আমি যদি লেফট চাই যে সেন্টার না লেফট করব, তুমি চাইলে লেফট করতে পারো, লেফট রাইট করতে পারো, রাইট করলাম, রাইটে চলে গেল। ইচ্ছা তুমি যেভাবে পারো ভাইয়া সেভাবে করবা। তার মানে আসলে অনেক মজা লাগতেছে বিষয়টা। তোমাদের মোবাইলে একটা অ্যাপস আছে সাবলাইন, এটা তোমরা ইনস্টল করে নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা এখন আসো আরো কি কি জিনিস, মেইন জিনিসও শিখাই ফেলছি, আর তো কিছু নাই, সবচেয়ে কঠিন কাজই এটা, এই যে হাইপার লিংক যুক্ত করা সবার কাছে। এখন আসো ভাই একটা ইমেজ যুক্ত করব, একটা ছবি যুক্ত করতে চাই, এই ধরনের একটা ছবি যুক্ত করতে চাই। হিসাব খুব সিম্পল, এই লেখাটা কি দিয়ে লিখছে তোমরা এখন আমায় বলে দাও। এটা অবশ্যই H2 না H1 তোমার মুখস্থ করার দরকার নেই, কিন্তু হেডিং ট্যাগ দিয়ে লিখছে এটা তুমি জানো, নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখছে এটা তুমি জানো, এই যে দুইটা কাজ করে ফেলছে এখানে। তারপরে বাকিটা ইমেজ ট্যাগ। আচ্ছা ইমেজটা কিভাবে করব, ইমেজের জন্য এই যে ট্যাগটা হলো এটা IMG ইমেজ, সবার সাথে মিল আছে শেষ। কিন্তু ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, এই যে এরকম নাই, এরকম নাই, এরকম লাগে না। ইমেজ ট্যাগ সিঙ্গেল একাই কাজ করে, ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। আচ্ছা ইমেজ কি করছে আমরা দেখো, একটু আগে করছিলাম কি যে হাইপারলিংক ইউজ করছিলাম, হাইপারলিংক রেফারেন্স দিছিলাম, তার মানে এই হাইপারলিংকটা কোন লিংক থেকে আসবে ওখানে অ্যাড করছিলাম। কিন্তু ভাই এখানে ইমেজে তোমাকে লিখে দিতে হবে ইমেজ সোর্স, মানে ইমেজটার উৎস কি, ইমেজটা কোথা থেকে আসবে, সোর্স লিখে দিলাম, এই যে সোর্স। আচ্ছা ইমেজ সোর্স তো লিখে দিচ্ছি। এখন আসো ALT দ্বারা কি বোঝাচ্ছি, অল্টারনেটিভ। অনেক সময় দেখবা যে সার্ভার ডাউন, এই ইমেজটা আসতেছে না, ইমেজ আসতেছে না, কিন্তু এখানে যে একটা ইমেজ আছে তোমাকে তো বোঝাতে হবে, সেটা বোঝানোর জন্য w3school.com লেখা। সাপোজ ধরো সার্ভার বিজি, এই ইমেজটা আসতেছে না, তখন অল্টারনেটিভ হিসেবে তোমাকে এখানে একটা লিখা শো করবে যে w3school.com, তার মানে এখানে একটা কিছু একটা আছে, এটা বোঝাবে, না হয়তো ফাঁকা থাকবে। আর ওয়েবসাইট যে পেজ, ওই পেজে মানে ওয়েবসাইটটা আমি যে ফোল্ডারে রাখবো, ওই ফোল্ডার মানে ওই ফোল্ডারে যদি আমি ইমেজ না রাখি তাহলে কি না, তাহলে হ্যাঁ আমি ওই কিভাবে ফোল্ডারে তোমাকে ইমেজ রাখতে হবে, তা না হলে হবে না, ওই ফোল্ডারে ইমেজ রাখতে হবে। ওই ফোল্ডারে ইমেজ দেখো, এখানে w3school.jpg এখানে শো করছে, কারণ এই ফোল্ডারে এটা সেভ করা আছে। আবার দেখো ভাই এই যে হাইট এবং উইডথ এগুলো দিয়ে কি বুঝাইছে, এই পিকচারটা কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে এটা দিয়ে এটাই নির্দেশ করতেছে। দেখো রান করলে এরকম হচ্ছে। আচ্ছা এটা যদি বাড়ায় দিলাম 204 দিই, দেখো বড় হয়ে গেছে, তার মানে তুমি ইচ্ছা মতো তুমি বড় ছোট করতে পারবা, আগেরটাই সুন্দর ছিল। আচ্ছা যাই হোক, তো অল্টারনেটিভ হিসেবে আমাদের মেইন কাজ কি, সোর্স দিব। আচ্ছা সোর্সে ধরো আমি গুগল থেকে একটা ছবি আনি, গুগল থেকে একটা কি ছবি আনবো, ICTSD ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা ধরো আমি আনলাম, ধরো এই জিনিসটা আমি আনতে চাই, তো এটার যে লিঙ্কটা আছে সরাসরি কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম, দেখি কাজ করে কিনা। আমি কাজ করবে কিনা আমি জানি না, কারণ এটা যেহেতু লিঙ্ক তো হাইপার লিঙ্ক ইউজ করতে হয়। দেখছো কাজ করে নাই, এই জিনিসটা কাজ করে না। কি লেখা আছে w3school.com, তার মানে অল্টারনেটিভ হিসেবে যে জিনিসটা লেখা ছিল, তার মানে এই ছবিটা এখানে খুঁজে পায় নাই, খুঁজে না পায় w3school.com লেখা, এবং পাশে দেখো একটা ছোট করে লেখা, তার মানে তুমি বুঝতেছো এখানে একটা w3school নামের একটা ছবি আছে। তো এই ছবিটা এখানে শো করতে গেলে আমাদের কি করতে হবে, ওই যে এখানে href দিলে আমাদের ছবি শো করার কথা। আচ্ছা href দিলে ছবি শো করবে না, কারণ এটা তো লিংক চলে যাবে, সরাসরি এই লিংকে চলে যাবে। কিন্তু এই ছবিটা যদি এখানে কানেকশন দিতে চাই ভাইয়া, এই ছবিটা তোমার ডেস্কটপে থাকতে হবে। এই ছবিটা আমার ডেস্কটপে যদি থাকতো তাহলে আমি কানেকশন দিতে পারতাম। ডেস্কটপ প্লাস আমি যে ফোল্ডার দিয়ে করতেছি ওই ফোল্ডারে রাখতে হবে? হ্যাঁ ওই ফোল্ডারে রাখতেও চলবে, তুমি যে ফোল্ডারে কাজ করতেছো। আচ্ছা এই জিনিসগুলো এত বোঝার দরকার নাই, অ্যাডভান্স লেভেলের জিনিস তুমি বুঝে নাও যে ছবিটা কিভাবে অ্যাড করলাম। এবং কাজ না করলে এই যে এই ধরনের যে অল্টারনেটিভের কাজ কি, তোমরা অনেকে বলবা যে ALT দিয়ে ভাই কি লিখছেন, এই যে ALT এর কাজ বুঝাই দিলাম, ছবিটা সে খুঁজে পাচ্ছে না, তো তোমাকে তো বুঝাবে, ক্লায়েন্টকে তো বুঝাতে হবে যে এখানে একটা ছবি আছে সেটা শো করতেছে না। তো তোমরা এখনো অনেকে আসো, তো আমি তো অবাক। যাই হোক আরেকটু দেখাই, দেখো ইমেজ তো যুক্ত করলা দেখলা, তার মানে ইমেজ কিভাবে যুক্ত করলাম, যে এইভাবে সোর্স দিব এবং ইমেজটা কোথায় আছে সেটা দিব। ধরো আমার ডেস্কটপে ইমেজ আছে, আচ্ছা আমি ডেস্কটপের একটা ইমেজ দেখাই। আচ্ছা এখন আর দেখাবো না, সেটা ডেস্কটপ থেকে সরাসরি আমি ডেস্কটপের অ্যাড্রেসটা দিয়ে দিব যে এই অ্যাড্রেস কোথায় আছে আমার, তাই হবে। ওকে তাহলে ইমেজ জিনিসটা আমাদের বোঝা শেষ। ইমেজ এবং হাইপারলিংক এই জিনিসটা সবচেয়ে কঠিন, এই জিনিসটা তোমাদের বুঝাই দিলাম।
কিভাবে ইমেজ যুক্ত করতে হয়, সোর্স দিতে হয় এবং অল্টারনেটিভ দিতে হয়। তুমি চাইলে ইমেজের সাইজ ছোট বড় করতে পারো, হাইট দিতে পারো, ওয়েট দিতে পারো, দিয়ে ছোট বড় করতে পারো। এবং এগুলো অবশ্যই এই কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতর দিতে হবে। ইনভার্টেড কমা যদি ভুল দাও পুরা কোডই রান করবে না। এই দেখো কোথায় যেন ছিলাম, হ্যাঁ এখানে যদি ইনভার্টেড কমাটা না দেই, ইনভার্টেড কমাটা তুলে দিলাম, পুরা কোডই রান করবে না। তার মানে পরীক্ষায় তোমাকে কেন নাম্বার দিবে? অনেকে বলে যে ভাইয়া জাস্ট একটা ইনভার্টেড কমা দেই নাই, এই কারণে পরীক্ষায় নাম্বার স্যার দিল না। কিন্তু ভাইয়া স্যার তো তোমাকে ওইভাবে চিন্তা করে না যে তুমি এটা করলা। স্যার চিন্তা করে যে প্রোগ্রাম কাজ করতেছে না হিসাবে। স্যার নিজে তখন একটা হয়ে যায়, নোটপ্যাড হয়ে যায় যে আমার ভিতরে প্রোগ্রামিং দিচ্ছ কিন্তু কাজ করতেছে না, নাম্বার 0, হিসাব খুব সিম্পল। তখন ভাইয়া বলবা যে ভাইয়া শুধুমাত্র এই একটা ইনভার্টেড কমার জন্য আমাকে নাম্বার দিলো না? হ্যাঁ, কারণ দেখো কোডই কাজ করতেছে না, তো নাম্বার কেন দিবে? তাহলে এই জিনিসগুলো খুব সেনসিটিভ যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, এখন এটা গ্লেন্স আমরা দেখে নেই, এলিমেন্টস গুলা দেখি। আচ্ছা, এখানে যে এলিমেন্টস h1 মানে কি তোমরা জানো, p মানে কি তোমরা জানো, br মানে তোমরাকে বুঝাই নেই। br মানে জাস্ট এখানে দেখো br মানে বুঝাই। সাপোজ ধরো এই জিনিসটা কপি করে আরেকটা লিখলাম, কোথায় আছে দেখি তো, এরকম আসলো না আমাদের, একটা নিচে আরেকটা আসছে। p ট্যাগ নিজে একটা br ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ নিজে একটা br ট্যাগ, মানে নিজে স্পেস নিয়ে নেয়, একটা লাইন নিজেই দখল করে নেয়। প্যারাগ্রাফ ট্যাগ এমন একটা ট্যাব, সে পুরা এই যে এখানে যে ফাঁকা দেখতেছো কিন্তু ফাঁকা না, এখানে নিজে লাইনটা নিয়ে নিছে। কিন্তু ভাই এখানে যদি স্প্যান দিয়ে দিতাম, স্প্যান নামের আর একটা, খালি ও যতটুকু জায়গা থাকে ততটুকু জায়গায় নেয়। স্প্যান দিয়ে দিলাম, এই যে ধরেন এই যে ডাব্লিউ স্কুল, এটা তো একটা মানে ওয়েবসাইট, তাই না? এটা একটা কোম্পানি। এখন এরা এই যে এগুলো বানাইছে, এটা মানে এটা ওদের মানে প্রফিটটা কোথা দিয়ে আসে? আমরা তো ফ্রি প্রফিট, ফ্রি প্রচুর প্রফিট আছে এখানে। যত ধরনের প্রত্যেক দিন কত ক্লায়েন্ট এখানে যুক্ত হচ্ছে প্রতিদিন, এই যে আমার মতো অনেকে এখানে যাচ্ছে, এখানে যে অ্যাড গুলো আসতেছে, অ্যাড গুলোর মধ্যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মান্থলি ইনকাম হচ্ছে। এই যে এখানে একটু পর পর অ্যাড আসবে, দেখবা যে একটু পর পরে ডানে বামে বাংলাদেশের অ্যাড গুলো আসবে, এগুলো গুগল কন্ট্রোল করে। যে এই ওয়েবসাইটে গেলেও দেখবা যে, আচ্ছা প্রথম আলো, PROTH, প্রথম আলোতে যাই, এই ওয়েবসাইটের ইনকাম গুলা কি দেখাই দিই। এইখানে তো মানুষ ওয়েবসাইটের জন্য, দেখো প্রথম আলো যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লাভ কি, ওরা এত কষ্ট করে এত কিছু করছে। এই যে দেখো উপরে নিচে দেখো শুধু অ্যাড আর অ্যাড, এই যে তীরের একটা অ্যাড দিয়ে দিচ্ছে এখানে। এই অ্যাড গুলাতে যত মানুষ প্রতিদিন এই ওয়েবসাইটে ভিজিট করতেছে তত তাদের টাকা পাচ্ছে। এই যে অ্যাড দেখছো, এগুলো হলো ওদের ইনকাম। আচ্ছা ওকে, ভাই অ্যাড ছাড়া তো ইনকাম হয়। আপনি একটা ওয়েবসাইটে যখন সার্চ দিবেন আর ঢুকবেন তখন তো ওদের একটা পার্সেন্টেজ যায় না? না, অনলি অ্যাড এর মাধ্যমেই। আরেকটা আছে, তুমি যদি একটা পিডিএফ সেল করো তোমার ওয়েবসাইটে যায়, ওইটা। ইউটিউবের ভিউস এর মতো। ইউটিউবের ভিউজ এর মতো মনে হয় ওয়েবসাইটে, মনে হয় না টাকা দেয়। ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে টাকা ওই যে অ্যাড এর মাধ্যমে আসে। মানে ভিউজ যত, অ্যাড যত আসবে ওই অ্যাড অনুসারে টাকা পাবে। ইউটিউবেও তোমার অ্যাড এর মাধ্যমে টাকা ইনকাম করে, এই কারণে তো মানুষ ইউটিউব চ্যানেল করলে। আচ্ছা দেখো, মেইন কথায় আসি তোমাদের, আমরা আরেকটু পড়ায় শেষ দিয়ে দিব। এত পড়ানো আজকে তোমাদের নিজের 9টা বেজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। জাস্ট একটু থাক আর পড়েন না। আরেকটা জিনিস দেখাই দিই, জাস্ট আরেকটা জিনিস। লাস্ট একটা জিনিস, এগুলা ইমেজ, হেডিং, এই যে হেডিং ট্যাগ আমরা পুরাটাই দেখছিলাম। এই যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, তারপরে এগুলো দেখলে মনে হয় যদি নিজে সবগুলো করতে পারতাম একা একা। হ্যাঁ একা একাই পারবা, আমি দেখাই দেবো কিভাবে পারবা। যাদের পিসি আছে মোবাইল আছে সবাই পারবা। আচ্ছা আরেকটা জিনিস ভাই দেখা যায় তোমাদের, যে জিনিসটা হলো লিস্ট, লাস্ট ওয়ান, যে এই ধরনের লিস্ট কিভাবে তুমি একটা ওয়েবসাইটে আনবা, যে 1 2 3 বা ব্লক বা এখানে স্কোয়ার বা তুমি যেভাবে আনতে চাও এগুলো কিভাবে আনবা একটু দেখাই দিই, যেন নেক্সট ক্লাস আমাদের জন্য ইজি হয়। আচ্ছা, এগুলো আনার জন্য এই যে এই কাজটা কি করছে, এইচ ট্যাগ দিয়ে করছে, হেডিং ট্যাগ, এই কাজটাও হেডিং ট্যাগ দিয়ে করছে, কিন্তু ভিতরে যে ব্লক আকারে বা 1 2 আকারে আছে এগুলো কি করছে, লিস্ট। লিস্টের জন্য ইউএল ইউজ করতে হয়। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এটা হলো আনঅর্ডার লিস্ট কারণ কোনো অর্ডার নাই, আর এটা হলো অর্ডার লিস্ট কারণ 1 2 3 একটা অর্ডার ক্রম আছে। এই জন্য এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, ইউএল। আর নিচেরটাকে বলা হয় ওএল, অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের এই যে ওপেন ট্যাগ ক্লোজিং ট্যাগ এর মাঝে আমরা বাকিগুলা লিখে দিব। এই ডট আনার জন্য আমাদের এই ফোটা ফোটা ডট আনার জন্য আমরা কি করলাম, ইউএল ইউজ করলাম।
আর এই যে কফি, টি, মিল্ক এগুলা লেখার জন্য লিস্ট, যেগুলো একটা লিস্ট LI এর আর ভিতরে যদি ওই লিখবে। ডট না নিয়ে যদি আমি স্টার চিহ্ন অন্য কোনো সংকেত দিতে চাই, হ্যাঁ, সেখানে এখানে মনে হয় একটা জিনিস লিখতে হয় STYLE স্টাইল ইকুয়াল লিখে দিতে হয় CIRCLE, এটা মনে হয় লিখে দিতে হয়। আচ্ছা, স্টাইল না, এখানে স্টাইল না, টাইপ, আমার এখন মনে আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, টাইপ টাইপ, সরি, দেখো, হ্যাঁ টাইপ, দেখো টাইপ আমি সার্কেল দিয়ে দিলাম, তাহলে এখানে গোল হয়ে আসলো। টাইপ তুমি স্কোয়ার দিয়ে দাও, SQUARE স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে দেখো ভাই এখানে স্কোয়ারে তোমার মন চাবে তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। আবার দেখো এই জিনিসটা কাজ শেষ, তাহলে এই জিনিসের কাজ শেষ হয়ে গেল, জাস্ট বেসিক রাখো, নেক্সট ক্লাস আমরা ডিটেইলস দেখাবো। আবার অর্ডার লিস্ট, নিচেটা অর্ডার লিস্ট কেন, কারণ 1 2 3 আছে, তুমি যেটা চাও 1 2 3 না ভাই, ABC আসবে, জাস্ট টাইপটা কি দিয়ে দাও, ইকুয়াল, সবকিছু ইনভার্টেড কমার ভিতরে লিখি, টাইপ দিয়ে দাও A, মনে হয় ABC আকারে আসার কথা, হ্যাঁ দেখছো টাইপ A দিয়ে দিলাম, ABC আকারে আসলো। টাইপ তুমি রোমান দিয়ে দাও, রোমান সংখ্যা আকারে আসবে। দেখছো লিস্ট এবং অর্ডার লিস্ট গুলো কিভাবে কাজ করে। লাস্ট ওয়ান এর বেসিক, লাস্ট একটু ওয়েট করো, এটাই শেষ, আর আটকে রাখবো না, আজকে শেষ এখানেই। লাস্ট ওয়ান, এই যে এই ধরনের একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, টেবিল নিয়ে আমরা একটু দেখি, আমরা আজকে আর পড়াবো না, অনেক পড়ানো হয়ে গেছে। টেবিল তোমরা জানো যে এই জিনিসটা কি করছে, এটা একটা হেডিং ট্যাগ দিয়ে করছে, আর কিছু না। আর যে পুরা টেবিল লিখছে, টেবিলটা কিভাবে, জাস্ট আজকে জেনে রাখো টেবিল গুলো কাজ করে, টেবিল হেড, টেবিল ডেটা, টেবিল রো, প্রত্যেকটা টেবিল রো অনুযায়ী আমাদের ইনপুট নিতে হয়। এই যে প্রত্যেকটা টেবিল রো, ফার্স্ট নেম লাস্ট নেম এজ, ফার্স্ট নেম লাস্ট নেম এজ একটা রোতে আছে, ওই রো অনুযায়ী কাজ করছে। তারপরে জিল স্মিথ, তারপর এইজ, এগুলা দেখো জিল স্মিথ এইজ একটাতে আছে, তার মানে একটা প্রত্যেকটা টেবিল রো রো অনুযায়ী কাজ করে, এবং কিভাবে কাজ করে নেক্সট ক্লাসে আমরা দেখবো। আজকের ক্লাসটি দেখি, দাঁড়াও পাওয়ার পয়েন্টে যাই একটু। আজকের ক্লাসটি মোটামুটি এখানেই শেষ, খুব বড় হয়ে গেল ক্লাসটা, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা দেখে নিও যে এগুলো কি কি লিখছি। এই যে HTML এর মেইন বেসিক হলো HTML থাকবে, হেড থাকবে, বডি থাকবে, এর মাঝখানে যত কাহিনী করতে হয় সব কাহিনী করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আমরা নেক্সট ক্লাসে পুরা আর কিছুই বাকি নেই, পুরা এই চ্যাপ্টারই প্রায় শেষ, নেক্সট ক্লাসে আরেকটু দেখবো এবং প্র্যাকটিস করব, এবং পরীক্ষায় কি কি আসে সেগুলো আমরা দেখবো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।